একদম শুরু থেকে আমরা এত বেশি ট্যাগিংয়ে বিশ্বাসী বিভিন্ন ধরনের। ধরো একটা বাচ্চা কোনো সময় যেন রাগ প্রকাশ করছে, ফলত সেই দিন থেকে তার নাম হয়ে যাচ্ছে সে খুব রাগী, ফলত সে ওই ইমেজটাই পাচ্ছে। প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করার ফলত 24/7ই আমি মঞ্চে আছি, মানে এমনকি ঘুমটাও সেখানে স্টেজ। মোবাইলের জগতের সাথে কখনোই বাস্তব জগৎ পাল্লা দিয়ে পেরে উঠবে না, কারণ সেখানে যে দ্রুততায় ও একটা কার্টুন দেখছে, যে ধরনের রং, যে ধরনের সাউন্ড শুনছে, যে ধরনের জীবনযাত্রা দেখছে, ওই জগৎটাকে একটা শিশু সত্যিকারের জগৎ ভেবে ফেলছে। কর্পোরেট স্কুলিং এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তুমি যত চেষ্টাই করো প্রোডাক্ট ছাড়া আর কিছু বের করতে পারবে না। যারা মনে করেন যে বাচ্চাকে মানুষ করা কোনো প্রজেক্ট নয়, মানে বা বাচ্চাকে মানুষ করাটাই আমার জীবনের একমাত্র প্রজেক্ট নয়, যে আমি একবার বাবা মা হয়ে যাওয়ার পরে আমার জীবনে আর কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য, কোনো স্বপ্ন থাকবে না, শুধুমাত্র বাচ্চাকে মানুষ করাটাই আমার উদ্দেশ্য হতে হবে, এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন ভেঙে যারা বেরোতে চাইছেন তারা তো আসলে সিস্টেমের বিরুদ্ধে হাঁটছেন। তাদেরকে স্কুলিংয়ের বিরুদ্ধে হাঁটতে হচ্ছে, তাদেরকে নিজের পরিবারের বিরুদ্ধে হাঁটতে হচ্ছে, এবং ফলত তারা কোথাও ভ্যালিডেশন পাচ্ছেন না। অভিভাবক হিসেবে, বাবা এবং মা হিসেবে আমার কাছে প্রাথমিক কর্তব্য হচ্ছে বাচ্চাটিকে অন্ততপক্ষে 8 বছরে গিয়ে চিনিয়ে দেওয়া যে তোমার পরিবারে এই মানুষটি অ্যাবিউজার। ভাবনাঘরের নতুন এপিসোডে আপনাদের স্বাগত। ভাবনাঘর ইতিমধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছে, আড্ডা দিয়েছে। আজ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খানিকটা ভিন্ন। আজ আমরা যে জায়গায় এসেছি সেটা হচ্ছে যে অভিভাবকত্ব এবং তার সাথে শিশুর মনস্তত্ত্ব। এই যে জন্মসূত্রে বাবা মা হয়ে ওঠা, তাহলে কি বাবা মা হয়ে ওঠা যায়, নাকি প্রতিনিয়ত দেখার মধ্যে দিয়ে, শেখার মধ্যে দিয়ে, অনুভবের মধ্যে দিয়ে নতুন করে বাবা মা হয়ে উঠতে হয়? এই যে শিশু, মানে যা আমাদের ভবিষ্যতের কারিগর, তাদের মনস্তাত্ত্বিক জায়গা থেকে কেমন সম্পর্ক তৈরি হবে তার সাথে অভিভাবকের? আজ ইচ্ছে যারা এই বিষয়টি নিয়ে কাজ করেন তারা আমাদের মধ্যে চলে এসেছেন, এবং তার থেকে যে আমাদের সাথে কথা বলবেন তনুশ্রী। তনুশ্রী, নমস্কার, কেমন আছো বলো? ভালো আছি। আমি ইচ্ছের কাজে আসার আগে, এই একটু আগে তোমার সঙ্গে যখন গল্প করছিলাম, আমরা বেশ কিছু সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছিলাম। আজকে দুপুরে জানো, যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি এবং এই কাজটা করব বলে শুরু করছি, তখন অনেকগুলো রিলস চোখে পড়ে। হ্যাঁ, এবং প্রত্যেকটা রিলসে একটা অদ্ভুত প্যাটার্ন আছে। সেটা হচ্ছে বেশ কিছু শিশু, বেশ কিছু একদম খুব ফুটফুটে শিশু, তারা বিভিন্ন রকম গান, নাচ, আবৃত্তি, সেগুলো তো সোশ্যাল মিডিয়ায় করছেন, তার সাথে সাথে বাবা মারাও সেখানে পার্টিসিপেট করছেন। আমরা দু রকমের শিশু দেখতে পাই, মানে আমি যখন বাইরে গিয়ে কথা বলি, এক হচ্ছে আমার বাচ্চা ভীষণ সহজ সরল, ফলে তাই বাইরে গিয়ে যে কিভাবে এই পৃথিবীর সাথে লড়ে উঠবে জানি না। আর দ্বিতীয় হচ্ছে প্রচণ্ড পাকা, মানে সে কোনো, আমি 5 বছর বয়সে যে কথা বলতে পারতাম না, সে দেখো 2 বছর বয়সেই সে কথা বলে ফেলছে। শিশুর মধ্যে থেকে শৈশবটা যেন কোথাও বারবার হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তুমি মানে যখন ইচ্ছে কাজ করতে আসছে, তোমাদের কাছে কিরকম মনে হচ্ছে? মানে কিরকম শিশুরা আসছে, তাদের কাছে শৈশব ধরা পড়ছে? দেখো, যাদের কাছে শৈশব থাকছে না তাদের জন্যই ইচ্ছে প্রথমত। এবার একটা শিশু যখন জন্ম নিচ্ছে, একদম শুরু থেকে আমরা এত বেশি ট্যাগিংয়ে বিশ্বাসী বিভিন্ন ধরনের, মানে শুধু পাকা এবং সরল সহজ এটার বাইরে গিয়ে যে কোনো বাচ্চা, ধরো একটা বাচ্চা কোনো সময় যেন রাগ প্রকাশ করছে, ফলত সেই দিন থেকে তার নাম হয়ে যাচ্ছে সে খুব রাগী, এবং বাবা মাই হয়তো কখনো আদরে আহ্লাদে, কখনো বিরক্ত হয়ে আমার বাচ্চা ভীষণ রাগী, ফলত সে ওই ইমেজটাই পাচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়াতে তুমি যখন বলছো, দেখছো, তাহলে একটা বাচ্চা যখন সে তার একটা ইমেজ বারবার রিইনফোর্সড হতে দেখছে, সে একটা বিশেষ ধরনের নাচ করে ভ্যালিডেশন পাচ্ছে, বারবার পাচ্ছে, বাবা মায়ের কাছ থেকে পাচ্ছে, কাছের যে কোনো মানুষের কাছ থেকে পাচ্ছে, দূরের মানুষের কাছ থেকেও পাচ্ছে, ফলত সে তার ওই ইমেজটার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে। সে ভাবছে আমি ওই মানুষটা, এবং সে একটা আপ্রাণ চেষ্টা করছে ওই মানুষটা হয়ে ওঠার। আদতে যদি তাকে একটা খোলামেলা পরিবেশ দেওয়া যেত, তাহলে সে কীরকম মানুষ হয়ে উঠতো আমরা জানতে পারছি না। আমরা যে ক্ষোভটাই ওকে ফেলতে চাইছি, সেই ক্ষোভটার
মানে সেটাতে ফিট করার জন্য ও আপ্রাণ একটা চেষ্টা করছে। এবং ফলত প্রতিটা ক্ষেত্রে, মানে শুধু সোশ্যাল মিডিয়া বলবো না, সোশ্যাল মিডিয়া, স্কুলিং সিস্টেম, এমনকি পরিবারের মধ্যেও একটা নির্দিষ্ট খোপে মানিয়ে নেওয়ার জন্যেই যেন এখন আমরা বলতে খারাপ লাগবে বাচ্চা প্রডিউস করছি আর কি, এবং নিজেরাও প্রডিউস করছি, নিজেরাও ক্রমাগত একটা ইমেজে বিশ্বাসী হয়ে সেই ইমেজটাকে অ্যাচিভ করার চেষ্টা করছি। সেখানে একটা বড় মানুষেরই স্বতঃস্ফূর্ততা থাকে না, কি করে একটা শিশুর স্বতঃস্ফূর্ততা থাকতে পারে? সে তো মানে খেলতে গেলেও সে ভাবছে, বা আমরাও ভাবছি, একটা বাচ্চাকে খেলতে পাঠিয়েও ভাবছি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। একটা জায়গায় সে স্কুলে যাচ্ছে, এত মানে কম্পার্টমেন্টালাইজড একটা আইডিয়ার মধ্যে সে স্কুলে যাচ্ছে, মানে প্রায় তাসের দেশের মতো। আমি ব্যক্তিগতভাবে আমি একদম নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলাম। ফলত আমি আমার স্কুলে কি করতাম আমি এখনো বলি, আমার বাবা মা যদি জানতেন পরবর্তীকালে, বা এখনো যদি কেউ জানেন যে আমার প্রাইমারি স্কুলের জীবনটা ঠিক কীরকম ছিল প্রাথমিকভাবে, এখনো আমার মা অসুস্থ হয়ে পড়বেন যে আমার মেয়ে এগুলো করতো গিয়ে। কিন্তু এখন কি হচ্ছে, এখন একটা শিশুর আমার প্রতিটা স্টেপ জানি, সে ডানে পা ফেলছে, বাঁয়ে পা ফেলছে, ওই তাসের দেশে চলো নিয়ম মতে প্রতিটা জিনিস জানি। এবং যেখানেই একটু ফল্টার করছে, সে যেখানে একটু ডানে বদলে বাঁয়ে পড়ছে, বাঁয়ের বদলে ডানে পড়ছে, তখনই কারেকশন, আমরা সেই মুহূর্তে তাকে দাগিয়ে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি এবং কারেক্ট করছি। ওই পরীক্ষার একদম লাল কালি দাগের মতো আর কি। ওইটা ওর কাছে ফলত ভ্যালিডেশনের একটা প্রবল ইচ্ছে। এবং এখান থেকে তুমি বুঝতে পারছো পথটা এবার দুভাগে ভাগ হয়ে যাবে। যখন সে ভ্যালিডেশন পাবে সে এক ধরনের শিশু হবে, যখন সে ভ্যালিডেশন পাবে না সে আর এক ধরনের শিশুতে পরিণত হবে। কখনো অ্যাগ্রেশন চলে আসছে ফলত, আর নয়তো ডিপ্রেশন চলে আসছে যে আমি পারছি না, মানে ইদার একেবারে অ্যাগ্রেসিভ না হলে একেবারে উইথড্রয়াল, এই দুটো জায়গায় মানে স্বতঃস্ফূর্ততা সত্যি। এবার আমাদের কাছে যে বাচ্চারা আসছে, দেখো বাচ্চারা তো আসে না, আসেন বাবা মারা। কাজেই একদম যে বাচ্চাটি সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন, ধরো সোশ্যাল মিডিয়াতেই যে বাচ্চাটিকে তৈরি করা হচ্ছে রিলসের জন্য, তাকে অ্যাজ এ প্রোডাক্ট বাবা মা বড় করছেন, সেই বাবা মা অত্যন্ত অসচেতন তো বটেই, মানে অন্ততপক্ষে ফলাফল কি হতে পারে সেটা নিয়ে তিনি সচেতন নন। সেই পেরেন্টের কাছে পৌঁছানো কিন্তু খুব কঠিন, সেই অভিভাবকের কাছে পৌঁছানো বা তাদেরকে আমাদের কাছে নিয়ে আসা এটা খুব কঠিন। কারণ তিনি তখনই আসবেন যখন তিনি একটা সমস্যার সম্মুখীন হবেন। মানে একটা বাচ্চা রিলস বানাচ্ছে, সে তো এখন তো প্রায় জন্ম মুহূর্ত থেকেই রিলস বানাচ্ছে, তো সেইটা প্রাথমিকভাবে তো সে সমস্যা তৈরি করছে না। সমস্যা তৈরি হচ্ছে যখন বাচ্চার একটা নিজস্ব ইচ্ছে তৈরি হচ্ছে এবং সেই ইচ্ছেটা বাবা মায়ের ইচ্ছে থেকে পৃথক আলাদা হচ্ছে, এবং তখন বাবা মা সেটাকে সমস্যা বলে আইডেন্টিফাই করছেন। মানে আমার বাচ্চা আমার কথা শুনছে না, মুখে মুখে তর্ক করছে, জেদ করছে, এই সমস্যার সম্মুখীন যখন হচ্ছে তখন আসছে। বা আমার বাচ্চা আর একটা জিনিস আছে, পেরে উঠছে না, পারছে না, ও এটাতে আমি যতটা চাইছি সেই জায়গাটা পেরে উঠছে না, সেই জায়গা থেকে আসছে। ফলত প্রত্যাশাটা যখন ভিন্ন হচ্ছে বা প্রত্যাশাটা যখন পূরণ হচ্ছে না, তখন সেই বাবা মা আসছেন, তখন তাদেরকে আমরা অ্যাড্রেস করতে পারছি। মানে আমরা যেটা অনেক বড় হয়ে যে জিনিসটার সাথে খুব এফোর্ট দিয়ে কোপ করার চেষ্টা করি, যে ধরো আমার কাছে একটা ওয়ার্ক লাইফ প্রেশার, যে আমার কাছে কর্মক্ষেত্রে এই জিনিসটা চাওয়া হচ্ছে, আমি তো আমার অ্যাডাল্টহুডে পৌঁছে তারও বেশ কিছু বছর পরে সেই প্রত্যাশা মতো কাজ করতে শিখছি। তো একটা বাচ্চাকে যদি সেই প্রেশারটা ছোট থেকে দেওয়া হয়, প্র্যাকটিক্যালি তাই, মানে সে সকালবেলা এমন একটা সময়তে ঘুম থেকে উঠছে, তারপরে স্কুলে যাচ্ছে, তারপরে স্কুল থেকে আসছে, তারপরে কেউ কোচিংয়ে যাচ্ছে বা যে কোনো মানে সুইমিংয়ে যাচ্ছে, যেখানেই যাক, প্রতিটা জিনিস একটা নির্দিষ্ট প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করার ফলত 24/7ই আমি মঞ্চে আছি। মানে এমনকি ঘুমটাও সেখানে স্টেজড, মানে অ্যাকচুয়ালি ঘুমটাও স্টেজড। ঘুম একটা রিল্যাক্সেশন নয়, ঘুমটা হচ্ছে আমার এই কর্মবিরতিতে নেওয়া একটা স্টেজড পারফরমেন্স। একটা বাচ্চার কাছে কিন্তু ঘুম সেটা হওয়া উচিত নয়। আমার কাছে হতে পারে যে আমি নির্দিষ্ট সময়ে ঘুমোবো, এই সময়ে উঠবো এবং তারপরে আমি একটা মানে মেকানিক্যাল ওয়েতে পুরো কাজটা করে যাব। একটা বাচ্চা কিন্তু সেভাবে ঘুমোচ্ছে না আজকে। তার কাছে সেই মানে ঘুম, যেটাকে মানে ওই ম্যাকবেথে আছে না, নারিশমেন্ট মনের এবং আমার মস্তিষ্কের নারিশমেন্ট, পুষ্টি যোগায়, সেই জায়গা থেকেও কিন্তু বাচ্চাটির বিরতি নেই। তুমি দেখবে যে কোথাও থাকছে না, যত রকমের জেদ, বিরক্তি, অবসাদ, প্রতিটা জিনিসই কিন্তু আসলে ভেতরে কিন্তু সমস্যাটা অন্য। প্রকাশটাকে নিয়ে আমরা যতটা বেশি ভাবি যে একটা বাচ্চা শুয়ে পড়ছে, চিৎকার করছে, মানছে না, মুখে মুখে তর্ক করছে, কখনো আমাদের
কোথাও একটা অভাববোধ থেকে যাচ্ছে। আমি কখনোই প্রায় দেখি না যে অভিভাবককে এই প্রশ্নটা করতে যে কেন করছে। আমি যদি জিজ্ঞাসা করি যে যদি এরকম করে তাহলে আপনার কি মনে হচ্ছে কেন করছে? শুধুই কি একটা বাচ্চা বাবা মাকে বিরক্ত করার জন্য চিৎকার করছে? একটা বাচ্চা তো সবসময় বাবা মাকে সন্তুষ্ট করতে চায়। একটা শিশুর প্রাথমিক প্রতিক্রিয়া কিন্তু এটাই, সে বাবা মাকে ক্রমাগত সন্তুষ্ট, মানে কি করলে মা একটু হাসবে, বাবা একটু আদর করবে, কোলে নেবে, ভালো কথা বলবে, অ্যাপ্রিসিয়েট করবে, বাচ্চা তো তাই চায়। সেই একটা বাচ্চা, সেরকম একটি শিশু, সে কেন আপনাকে বিরক্ত করতে চাইছে? কোথাও গিয়ে কি বিরক্ত করলে পরে যে মনোযোগটা সে প্রত্যাশা করছে সেই মনোযোগটা পেতে পারে? সেটা কি ভাবছে, নাকি ওর মধ্যে এমন কোনো ইমোশন তৈরি হচ্ছে, এমন কোনো আবেগ তৈরি হচ্ছে যেটা ও প্রসেস করতে পারছে না, নিজেও জানে না যে সেই ইমোশনটা কিভাবে ওকে ডিস্টার্ব করছে, কিভাবে বিরক্ত করছে। মানে এখানে আবার ওই একটা হচ্ছে তোমার ওরা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, আর একটা হচ্ছে ওদের কাছে সোশ্যাল মিডিয়া আসছে, মানে ফোন, মানে অ্যাডিকশন বলো বা যাই বলো, যখন মোবাইল ফোনটা ওদের কাছে আসছে, এই জায়গাটা একটা। এই মোবাইল ফোনের ক্ষেত্রে বলি, এখন যা পঠন পাঠনের ধারা, মানে আমাদের কোভিডের পরবর্তীতে তো তুমি তো জানোই যে মোবাইল ফোনের উপর অনেক ক্ষেত্রেই তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে। হ্যাঁ, হয়তো তাদের অনলাইন কিছু ক্লাসেস চলে, বা হয়তো তাদেরকে বিভিন্ন নোটস পাঠানো হয়, সেখানে তাদেরকে কমিউনিকেট করতে হয়, বা কোনো একটা ছুটির দিনে হয়তো দেখা যাচ্ছে যে সবাই মোবাইল ফোনে একটা কমিউনিটি করে সেখানে হয়তো বিভিন্ন রকম পারফরমেন্স করছে। মানে মোবাইল ফোনের এক ধরনের ব্যবহার তাদের পঠন পাঠনের মধ্যেও ঢুকে আছে। এছাড়া বাবা মাদের ব্যস্ততা, বাবা মারা এতটা ব্যস্ত থাকছেন এখনকার যা আর্থসামাজিক পরিকাঠামো, তাতে মনে হচ্ছে যতটুকু নিজের সময় সেইটুকু সময়ের মধ্যে যদি বাচ্চাটিকে আর একটু সময় দিতে হয়, চলো মোবাইল ফোনে খানিকটা ব্যস্ত রাখা যায়। এটা তো একটা দিক, তার ফলে একটা মোবাইলের অ্যাডিকশন তৈরি হচ্ছে। ইচ্ছে যখন কাজ করে তখন কিভাবে একটি বাচ্চা তার মোবাইল ফোনের ব্যবহারকে কমিয়ে আনতে পারে দৈনন্দিন জীবনে, বা বাবা মারা কিভাবে আর কি অল্টারনেটিভস তার হাতে তুলে দিতে পারেন, সেটা একটা জায়গা। আর এছাড়া প্রয়োজনের থেকে অতিরিক্ত ব্যবহার এবং কতটুকু প্রয়োজন, এই দুটোর মধ্যে এই পরিমিতি বোধ, কোথায় আমি থামবো কোথায় থামবো না, এই জায়গাটাতে বাবা মারা কি করে এই মাত্রাকে ঠিক করবেন? দেখো, এটা নিয়ে একটা আমাদের মানে ইন্টারনাল জোক জায়গা বলে, পড়াশোনার কাজে যে বইও ব্যবহৃত হয়, তাই না? মানে বই থেকেই তো আমরা পড়াশোনা করি, বইয়ের প্রতি তো অ্যাডিক্টেড হয়ে যায় না। তাহলে পড়াশোনার কাজে যখন মোবাইল ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে, মোবাইলের প্রতি অ্যাডিকশন কেন আসছে? তো ওখানে ওই কোয়েশ্চেনটা থেকে যায় যে মোবাইলের যে অ্যাট্রাকশন, কোথাও একটা বাচ্চার যে জীবন, সেই জীবনের থেকে মোবাইলের ভেতরের যে জগৎটা, যে জীবনটা, সেটা বেশি অ্যাট্রাকটিভ। সেই কারণে ওর অ্যাডিকশন তৈরি হচ্ছে। তাহলে প্রথম বাক্যে যদি আমি থেমে যাই যে ওর জীবনটা লেস কালারফুল, বেশি বোরিং, এবং মোবাইলের জগতের সাথে কখনোই বাস্তব জগৎ পাল্লা দিয়ে পেরে উঠবে না। কারণ সেখানে যে দ্রুততায় ও একটা কার্টুন দেখছে, যে ধরনের রং, যে ধরনের সাউন্ড শুনছে, যে ধরনের জীবনযাত্রা দেখছে, এটা একটা এখন সাইকোলজিক্যাল ডিজিজ যে ওই জগৎটাকে একটা শিশু সত্যিকারের জগৎ ভেবে ফেলছে। মানে ম্যাট্রিক্সের যে ধারণা যে আমি ওই জগৎটার অংশ, আমি আমার বাবা মায়ের এই পরিবারের যতটা না অংশ, তার থেকে বেশি আমি যেন ওই ভেতরে, মানে ভেতরের যে জগৎটা মোবাইলের ভেতরে, সেই জগৎটার একটা অংশ বেশি হয়ে যাচ্ছি। ফলত দুটো জিনিস, একটা হচ্ছে মোবাইলের যে জগৎ, তার যে কন্টেন্ট, আমার বাচ্চা কী কন্টেন্ট দেখছে, কি দেখছে, আমরা কী দেখতে দিতে পারি বা কোন ক্ষেত্রে ব্যবহার করতে দিতে পারি, এই জায়গায় বাবা মায়ের নিয়ন্ত্রণের প্রয়োজন আছে। দ্বিতীয়ত হচ্ছে আমার বাচ্চার যে সত্যিকারের জগৎটা, যে বাস্তব জগৎটা, কেন লেস কালারফুল? এখন একটা ফ্ল্যাট বলো বা একটা বাড়ি বলো, তার চার দেওয়ালের যে রং হবে, আর তুমি বাচ্চাকে নিয়ে একটা বিকেলে যদি নদীর ধারে যাও, সেখানে যে রং হবে, সে দুটো রং তো এক নয়। আমি চাইছি প্রত্যেক দিন আমার বাচ্চা এই আমার ফ্ল্যাটের চার দেওয়ালের রঙই দেখবে, বা স্কুলের ওর চার দেওয়ালের রঙই দেখবে, অথচ সে মোবাইলের প্রতি যাবে না, মোবাইলের দিকে যাবে না। সেটা তো হয় না। ওকে একটা মোর কালারফুল জগৎ তো দেখাতে হবে ওর মতো করে। ধরো আজকে আমরা স্কুল ব্যাগটা নামিয়ে রেখেই ছুট্টে মাঠে যেতাম, আটকানোর কেউ ছিল না, প্রশ্নই আসতো না। হ্যাঁ, একটা জিনিস ছিল কখন বাড়ি ফিরছি, এটা এই রেস্ট্রিকশনটা ছিল, এবং সেটাও এখন বুঝি আমরা সেই রেস্ট্রিকশনটা কত মানে ব্যালেন্স করেছে আমাদেরকে, যে আমরা আনন্দটাও করছি, আবার সেটা মানে রসদটা সংগ্রহ করে বাড়িতেও ফিরছি। এই জায়গাটা তো আমাদের তৈরি করেছে। আমরা বারবারই বলি
যে একটা গাছ ধরো একটা মাঠে বা জঙ্গলে একটা গাছ স্বাভাবিক উদ্ভিদ হিসেবে তৈরি হচ্ছে, তার যে শিকড়ের জোর, আর একটা গাছকে আমি একটা ব্যালকনিতে টবে বিভিন্ন ধরনের পুষ্টিকর মাটি ইত্যাদি দিয়ে বড় করছি, তার যে শিকড়ের জোর, দুটো কখনো এক হবে না। ফলত স্বাভাবিকভাবেই ব্যালকনি বাগানের অনেক বেশি যত্ন নিতে হয়, তবুও আমরা অনেক সময়তে সে গাছকে যথেষ্ট পুষ্টি দিতে পারি না। কিন্তু আমরা যেন কোথাও একটা ওই স্বাভাবিক উদ্ভিদ হিসেবে বড় হয়েছিলাম খোলা মাঠে, সেই অপশানগুলো এখন একদমই থাকছে না। এখন ওরা যে জীবনটা যাপন করছে সেখানে যদি আমি স্বাভাবিকত্ব নিয়ে আসতে চাই, তাহলে আমরা চেষ্টা করছি সবসময়, ইচ্ছের পক্ষ থেকে আমাদের সবসময় চেষ্টা থাকে, আমাদের শৈশবে এমন কি কি জিনিস ছিল যা এখনকার শৈশব পাচ্ছে না। এবং তুমি যদি এইটার ভেতরে প্রবেশ করো, এক একটা ছোট্ট প্রশ্নে তুমি অনেকক্ষণ কাটিয়ে দিতে পারবে। ধরো আমরা লিস্ট করেছিলাম একবার 50টা খেলার নাম, যে খেলা আমাদের বাচ্চারা কেউ এখন 10, 12, 15 যে বয়সী ধরো না কেন, খেলা তো দূরস্থান, নাম শোনেনি, জানি না। মানে 50টা আমি কমই বললাম, আমরা যে লিস্টটা করেছিলাম ওখানে 52-53টা এরকম নাম এসেছিল, ওরা নামটাই জানে না। গোল্লা ছুট কাকে বলে, সুধীর টোকা কাকে বলে, কুমিরডাঙ্গা কাকে বলে, ওরা নামটাই জানে না। হ্যাঁ, ওরা ওদের মতো করে হয়তো কিছু না কিছু খেলা করে নিচ্ছে, কিন্তু সেটা ওই ক্লাসরুমের মধ্যে বা ঘরের চার দেওয়ালের মধ্যে, সেটাকে আমরা কখনো ক্লে দিচ্ছি, কখনো স্যান্ডের ওই বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল এলিমেন্ট দিচ্ছি, সেটা থেকে ওরা শিখছে। কিন্তু সেখানে একটা বাধা থেকে যাচ্ছে। একটা বাচ্চা তো মানে সত্যি প্রোডাক্ট নয়, সে একটা অর্গানিক এলিমেন্ট, সে বড় হচ্ছে। এবং মানুষের মস্তিষ্ক, এবারে গুগল ওয়ার্ডসের প্রথম হচ্ছে ব্রেন রট শব্দ, যেটা ব্রেন রট হচ্ছে মানুষের, তার মস্তিষ্কটা কোথাও একটা থেমে যাচ্ছে, তার গ্রোথটা আর হচ্ছে না। কারণ সে তার যথেষ্ট নারিশমেন্টটা পাচ্ছে না। নারিশমেন্টটা কেন পাচ্ছে না? তুমি একটা বাচ্চাকে একটা খেলনা কিনে দিচ্ছ, সেই খেলনাটা একটা ইউসেজ আছে, সেই ইউসেজটা 3 বার ব্যবহারের পরে আজকের বাচ্চা 4th টাইম যখন ব্যবহার করতে যাচ্ছে, তার কাছে সেটা বোরিং একদম। কিন্তু তুমি একই জিনিস সে দেখছে, সে সেটা বুঝে গেছে, সেটা থেকে সে আর কোনো রসদ পাচ্ছে না। মানে যে জায়গাটা উঠে আছে তাদের কল্পনা শক্তি, বা এই যে একসাথে, এই যে অনেকে মিলে একসাথে, তুমি যে খেলাগুলোর কথা বলছো, গোল্লা ছুট, অথবা আমরা আমাদের ছোটবেলায় যে খেলাগুলো খেলেছি আর কি, এই যে কুমিরডাঙ্গা, এই একসাথে আমরা নিজেদের মধ্যেই রোল প্লে করেছি, একসাথে আমরা ইমাজিন করেছি, আমাদের তার জন্য দামি খেলনার দরকার হতো না, একটা হাওয়াই চটি একটা দরজা হয়ে যাচ্ছে, একটা উইকেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এইভাবে যে একের মধ্যে অন্যের ঢুকে পড়া, একের জীবনের সাথে অন্যের জীবনে ঢুকে পড়া, ইমাজিনেশনে ঢুকে পড়া, সেই জায়গাটা খুব রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। সেখানে একটা জিনিস দেখো, আমাদের খেলার মাঠের সমস্যাগুলো আমরা সামলাতাম, বন্ধুর সাথে ঝগড়া হোক বা কারোর মান অভিমান হোক, মারামারি হোক, ম্যাক্সিমামটাই আমরা সামলে নিতাম। সেখানে কোনো বড়োর সার্ভেলেন্স ছিল না, কেউ এসে, খুব কম ক্ষেত্রে ছিল না বলবো না, কম ছিল। এখন যেটা হয়ে গেছে, পুরোটাই বড়দের দ্বারা নিয়ন্ত্রিত। এবং এইখানে এসে আগের প্রশ্নটার সাথে একটা কথা বলি, যে বাবা মায়ের সময়, বাচ্চা সত্যি বাবা মায়ের সময় প্রচুর দাবি করে তা কিন্তু নয়। আমরা যেটা বারবার করে দেখছি, বাচ্চা তার সমমনস্ক সমবয়স্ক বন্ধু চায়। সে যে বাবা মায়ের সাথে, হ্যাঁ অবশ্যই সে বাবা মায়ের স্নেহ চায়, সঙ্গ চায়, নিশ্চয়ই চায়, কিন্তু সেটা 24/7 নয়। বাবা মাকে খুব অল্প সময় ভালো লাগে, সত্যি কথা বলতে। একটা নির্দিষ্ট বয়সের, মানে 5 বছরের পরেই সচরাচর 6 বছর 7 বছর থেকে একটা বাচ্চা কিন্তু, মানে তুমি একটা খেলা করছো, আমি এটা বারবার করে ভেবে দেখেছি। আমি লকডাউনের সময় বিশেষ করে, এটা যখনই কোনো বাবা মা প্রশ্ন করতেন যে বাচ্চা এরকম তিতিবিরক্ত হয়ে থাকছে ইত্যাদি, আমি ভাবার চেষ্টা করতাম যে আমার 5-6 যেটুকু স্মৃতি আছে যে বয়সের, আমার প্রতিটা কাজ আমার বাবা মা দেখতে পাচ্ছেন। আমার না মানে শুধু ভাবনাটাতেই সাফোকেটিং লাগে, যে আমি স্কুলে যাই বা আমি পড়তে যাই, আমি সাইকেলে করে কোথায় যাচ্ছি, আমি বাসে করে কোথায় যাচ্ছি, আমার প্রতিটা কাজ, প্রতিটা অ্যাকশন, প্রতিটা শব্দ আমার বাবা মা জানতে পারছেন, শুধুমাত্র কিছু বলছেন না, কিন্তু বাবা মা শুধু জানতে পারছেন। এইটাই আমার কাছে ভীষণ দম বন্ধ করা একটা পরিস্থিতি লাগে। তাহলে আজকের একটা বাচ্চা, সে একটা শব্দ উচ্চারণ করার সময় জানে এটা আমার বাবা মা জানবেন। তুমি একটা জিনিস জানি না তোমার, আমি এটা বারবার করে দেখি, নার্সারির বাচ্চা, 1-2 এর বাচ্চা, তারা স্কুলে ঘটা প্রতিটা ঘটনা, মানে কিছু ওয়েল ট্রেন্ড বাচ্চা থাকে, তারা প্রতিটা জিনিস বাবা মাকে গিয়ে রিপোর্ট করে, প্রতিটা ঘটনা, সকাল থেকে যা যা হয়েছে স্কুলে, প্রতিটা ঘটনা। তো দে আর ট্রেন্ড দ্যাট ওয়ে। এবং এখানে ওই যে বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যে সময়টা আমরা কাটিয়েছি, ওটা
সেলফ ইম্পোজড, যেটা আমাদের উপর একটা সুপার ইম্পোজড যে ইমোশন, সেখান থেকে আমরা বেরোতে পেরেছিলাম, কারণ ওই সময়টা আমাদের জীবনের স্বাভাবিক জীবন ছিল, স্বতঃস্ফূর্ততা ছিল। আমি যে কাজটা করছি তার দায়িত্ব আমার, এবং আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি তার ফলে যে যে ঘটনাগুলো ঘটবে তারও দায়িত্বটা আমার। এই জায়গাটা তো তৈরি হচ্ছে না কোথাও একটা গিয়ে, সমস্ত কিছুই বলে দেওয়া, শেখানো ওই তোতা কাহিনীর মতো হয়ে যাচ্ছে। ফলত এই যে কথাটা থেকে গেলাম আর কি, সোশ্যাল মিডিয়ার ভেতরকার যে জগৎ এবং তার বাইরেকার যে জগৎ, এই বাইরেকার জগৎটা যদি সত্যি জগৎ হয়, বাইরেকার জগৎটাও তো বানানো জগৎ হয়ে যাচ্ছে। বাইরেকার জগতে যদি সত্যিকারের মাটি থাকে, বাইরেকার জগতে যদি সত্যিকারের নদী গাছ, সত্যিকারের বন্ধু থাকে। আমি বলছি বাচ্চারা মোবাইল চায় না, আমি দেখছি একের পর এক বাচ্চা তো দেখছি, মানে মোবাইল অ্যাডিক্টেড বাচ্চা, মোবাইল ছাড়া এরকম করে ছাড়া খায় না। সেই বাচ্চা তো বলছে যে ভালো আন্টি আমি মোবাইল, আমি এই সপ্তাহে মোবাইল নিইনি, এবং ওদের মুখে মানে দ্য জয়, চোখে মুখে যখন মানে তুমি বলছো আনন্দ, ওইটা শৈশব। ও যখন এসে বলছে না যে আন্টি আমি এক সপ্তাহ মোবাইল ধরিনি, জানো তুমি এটা বলেছিলে, ওটা করেছি, এবং বাবা মাও শুনছেন পাশে বসে, ওদের চোখে মুখে যে আনন্দটা, ওইটা শৈশব। এবং ওইটার সঙ্গে থাকি বলে তুমি জিজ্ঞেস করলে ভালো আছি কিনা, আমি বাধ্য তো সবসময় ভালো থাকি। না আমি যদি 2 মিনিটের জন্য খারাপও থাকি, এমন কিছু না কিছু একটা শুনি তারপরে কারোর না কারোর, কোনো না কোনো ছানার কাছ থেকে, যে মনটা ভালো হয়ে যায়। এখানে যে তুমি সার্ভিলিয়েন্সের কথা বলছো, এখন মোস্ট অফ দ্য স্কুলেও দেখা যায় যে সিসিটিভি মোড়া স্কুল না থাকলেও বাবা মা চান, বাড়িতেও চান। বাড়িতে একটা কারণও ঘটছে তনুশ্রী, সেটা হচ্ছে একটা সেফটি সিকিউরিটির বিষয় তৈরি হচ্ছে। কারণ এখন মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে হয়তো বাবা মা দুজনেই বাইরে চাকরি করছেন, বাচ্চাটিকে একটা দীর্ঘ সময় ধরে একা থাকতে হচ্ছে। এখন আমাদের যে পরিস্থিতিতে আমরা রয়েছি, তাতে একটি বাচ্চাকে বাড়িতে দীর্ঘক্ষণ একা রাখা, সেটা তার সেফটির জন্য বলো, তার বিভিন্ন রকম ঘটনা ঘটে যেতে পারে তার সাথে, বা বিভিন্ন রকম অ্যাক্সিডেন্টাল ঘটনাও ঘটতে পারে। এই কারণে এক ধরনের সার্ভিলিয়েন্স হয়তো আমাদের রেখে যেতে হচ্ছে। কিন্তু বাচ্চাটি জানছে যে আমি সবসময় একটি ক্যামেরা বা একটি সার্ভিলিয়েন্সের তলায়। স্বতঃস্ফূর্ততা তার ভয়ঙ্কর রকমভাবে এফেক্টেড তো হচ্ছেই। মানে আমরা এখনো ইউনিভার্সিটি বা কলেজে সিসিটিভি লাগানোর ক্ষেত্রে আন্দোলনের জায়গায় চলে যাচ্ছি যে এটা আমার প্রিভেসি, ওটা আমার প্রিভেসি। বড়দের প্রিভেসির প্রয়োজন। সেফটি সিকিউরিটি বাদ দিয়েও একটা এজের পরে গিয়ে বাচ্চাদেরও এক ধরনের প্রিভেসির দরকার। এই যে আমার ছোটবেলায় অনেক কিছুই জানতো না, যা আমি ঘটিয়েছি, যা আমার বাবা মা আজ শুনলে অবাক হবেন। সেই রকম বাবা মা যখন আসেন তোমাদের কাছে, অনেক সময় হয়তো বাচ্চাটির সমস্যাটাই তার কাছে আইডেন্টিফাইড নয়। একদম। এই জায়গায় তোমরা কিভাবে ব্রিজ করো? তাদেরকে কি ধরনের কথা বা কি ধরনের অ্যাক্টিভিটি বা কি ধরনের অ্যাসিওরেন্স দাও বা কথা বলো বাচ্চার এই অসুবিধাটা আইডেন্টিফাই করার জন্য? অভিভাবকরা নিজেদের কি করে তৈরি করবেন? মানে বাচ্চার অসুবিধা এবং বাচ্চাকে তৈরি করার আগে অভিভাবকদের নিজেদের তৈরি হওয়াটা তো ভীষণ জরুরি, যেটা আমাদের দেশে এখনো অবধি খুব একটা মানে প্রয়োজনীয় কাজ বলে মনে হয় না। মানে অভিভাবক হয়ে ওঠা, বাবা মা হয়ে ওঠা, মানে স্বাভাবিকভাবে বায়োলজিক্যালি আমরা কোনো একটা সময়তে বাবা মা হয়ে উঠছি এবং সেটাকেই যথেষ্ট বলে মনে করছি, কারণ এতদিন অবধি সেটাকেই আমরা স্বাভাবিক বলে জেনে এসেছি। ফলত হঠাৎ করে এই প্রজন্মে এসে একটা আলাদা করে অভিভাবকত্বের গাইডেন্স অনেকের কাছেই ভীষণ সুপারফিশিয়াল মনে হয়, অপ্রয়োজনীয় বলে মনে হয়। কিন্তু যে বাবা মা আসছেন তার কাছে আমরা প্রথমত দেখেছি কথা বলাটা অনেকটা হেল্প করে, কারণ কথা বললে অন্য দিক থেকে, অন্য যে পার্সপেক্টিভটা আমি জানতে পারছি, অন্যভাবে ভাবা যেতে পারে ঘটনাটাকে, এটা যখন জানতে পারছি বা সেই বাবা মাও যখন জানতে পারছেন, সকলে নন তবে কেউ কেউ ওই দৃষ্টিভঙ্গিটা নেন, দৃষ্টিভঙ্গিটা নিয়ে ভাবেন যে আচ্ছা এটাও যে আমার বাচ্চার ক্ষেত্রে একটা অসুবিধা হতে পারে, কোনো কোনো বাবা মা তা ভাবেন। তবে সার্ভেলেন্সের ব্যাপারে একটা জিনিস বলাটা ভীষণই দরকার, সেটা হচ্ছে হ্যাঁ একটা বয়স অবধি নিশ্চয়ই প্রয়োজন সার্ভেলেন্স। একটা কথা আছে জানো তো, মানে ইট টেকস আ ভিলেজ টু রেজ আ কিড। একটা বাচ্চাকে মানুষ করার জন্য গোটা গ্রামের মানুষ প্রয়োজন। ওই যে সার্ভেলেন্সটা ছিল, আমি কোনো অতীত বা কোনো কিছুকে মানে একেবারেই গ্লোরিফাই করার পক্ষপাতী নই আর কি, কিন্তু ব্যক্তি মানুষ হিসেবে আমরা যত আলাদা আলাদা হয়ে যাচ্ছি তত এই সমস্যাটা বেশি হয়ে উঠছে।
সার্ভেইলেন্স, দেখো আমরা একটা সার্ভেইলেন্স থেকে কিন্তু পালাতে চেয়েছি, মানে ওই যে মামা কাকা জ্যাঠা যেটা আগেকার দিনে ছিল না, যে ধরে বলতে পারতো যে কেন এটা তুই করছিস, বা পাড়ায় বেরোলে বকুনি দিয়ে বাড়ি ফিরিয়ে দিতে পারতো। খারাপই ছিল একটা অর্থে, তাদের মানে মরাল পলিসিং এর জায়গাটা চলে আসতো। কিন্তু সেই সার্ভেইলেন্সটা ছেড়ে দিয়ে আমরা মেকানিক্যাল টেকনিক্যাল সার্ভেইলেন্সের আন্ডারে চলে এসেছি এখন। তো মেকানিক্যাল বা টেকনিক্যাল সার্ভেইলেন্সের একটা সুবিধা তো এটাই যে সে কিন্তু ঘটনাগুলোকে ইমোশনালি দেখে না। ইমোশনালি দেখছি আমি, যখন আমি ওই সিসিটিভির একটা অংশ। ফলত বাবা মা শুধুমাত্র দেখছেন তো না বাচ্চা জীবনে, তিনি ঢুকছেন, ইন্টারফেয়ার করছেন। বাবা মায়ের সেই ম্যাচিওরিটি তো থাকছে না যে আমি শুধুমাত্র নিরাপত্তার জন্য ব্যবহার করব। অনেক সময়তেই ব্যক্তিগত পরিসরকে অতিক্রম করে আমরা সেই পরিসরে প্রবেশ করছি। এবং নিরাপত্তার ক্ষেত্রেও এমনকি কমিউনিটি, একটা কোথাও দলগতভাবে যদি আমরা অ্যাপ্রোচ করতে পারি, জানি কঠিন, অনেক মানুষ একসঙ্গে একটা কাজ করা সবসময় কঠিন কাজ, কিন্তু কোনটা বেশি কঠিন বা কোনটা আমার কাছে বেশি অসুবিধার গুরুত্বপূর্ণ বেশি, সেখানে আমাদের এখনও যথেষ্ট পরিমাণে ডে কেয়ার ফেসিলিটি, যেগুলো সঠিক মানের এবং সঠিক সংখ্যায় ডে কেয়ার এখনও তৈরি হচ্ছে না। মানে যে পর্যায়ে ওয়ার্কিং উইমেন, ওয়ার্কিং মাদার বাড়ছে, সেটা তো আমাদেরকে সেইভাবে ফেসিলিটেট করতে হবে আমাকে ঘটনাগুলোকে, যাতে করে তাদের যে সুবিধা অসুবিধাগুলো, সামাজিক যে সমস্যাগুলো নতুনভাবে উঠে আসছে, সেই সামাজিক সমস্যার তো একটা সামাজিক সমাধানও হয়। সেই জায়গাগুলো আমরা কোথাও এক হচ্ছে, ধরো একটা জিনিস ভীষণভাবে আছে এখন কর্পোরেট স্কুলিংয়ের ক্ষেত্রে, কর্পোরেট স্কুলিংয়ের মধ্যেকার ডে কেয়ার, হ্যাঁ, তো সেই স্কুলিংয়ের মধ্যেকার ডে কেয়ারে শুধুমাত্র কিছু ধরনের বা কিছু অর্থনৈতিক অবস্থার বাবা মাই সেটাকে অ্যাফোর্ড করতে পারছেন, সকলে পারছেন। অথচ এরকম সুযোগ কিন্তু মানে খুবই ছিল যে আমরা সাধারণভাবে একটা ডে কেয়ার বানাতে পারছি। ডে কেয়ার এমন একটা শব্দ, দেখো এটা সঠিক বাংলাও ভালোভাবে, মানে তুমি জোর করে বাংলা করা যায় কিন্তু সঠিক বাংলাও পাওয়া মুশকিল আর কি। কিন্তু এটা আমার মনে হয় এটা ভীষণভাবে দরকার। একটা বাচ্চা অনেকগুলো বাচ্চার সাথে, বেশ কিছু বাচ্চাদের মতো অ্যাক্টিভিটি কাজকর্মের সাথে সারাটা দিন কাটাবে, সেই জায়গাটা তৈরি করা গেলে অনেকটা সমাধান হয়। এক তো বাচ্চার ওই সমমনস্ক বন্ধু সেটা পাওয়া যায়, দ্বিতীয়ত একাডেমিক্সের বাইরেও যে, স্কুলিংয়ের বাইরে একাডেমিক্সের বাইরেও যে একটা জগৎ রয়ে যাচ্ছে, বিশাল জগৎ রয়ে যাচ্ছে, সেই জায়গাটাতে আসা যায় ডে কেয়ার থেকে। কিন্তু ওই যে মানের খবর রাখাটা খুব মুশকিল। তবে চাইবো এবং চেষ্টা করব দুটোই, শুধু চাইলে তো হয় না, চেষ্টাটাও এফোর্ট। ডে কেয়ারের মান এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা শহর বা শহরতলিতে কেমন? শহরতলিতে প্র্যাকটিক্যালি নেই। আচ্ছা, শহরতলিতে মানে একটা দুটো, ধরো একটা গোটা, আমি কৃষ্ণনগরের মানুষ, গোটা কৃষ্ণনগরে তুমি একটা ডে কেয়ার পাবে এরকম। আচ্ছা, ফলত প্রচুর বাচ্চা তো সেখানে যেতে পারছে না। এবার যারা যাচ্ছে, প্রতিটা ক্ষেত্রেই যেমন কিছু সুবিধা এবং কিছু অসুবিধা থাকে, সেটা হচ্ছে। কেউ ভালো কাজ করছেন, কেউ মানে অনেক জায়গাতেই অনেক বাবা মায়ের কাছ থেকে শুনি যে হ্যাঁ ডে কেয়ারে এখনো রেখে যাচ্ছি, কিন্তু আমি চলে যাওয়ার পরে মোবাইল দিয়ে দিচ্ছে যিনি থাকছেন, যিনি ডে কেয়ারে যিনি আছেন তিনি মোবাইল দিয়ে দিচ্ছেন। তার পক্ষে অতগুলো বাচ্চাকে, কারণ আমরা তো সবাই আলটিমেটলি অ্যাডিক্টেড না, তিনিও হয়তো তার মোবাইল একটা নিয়ে বসছেন, বাচ্চাকে একটা স্ক্রিন যে কোনোভাবেই হোক, মানে সেটা মোবাইল হতে পারে বা অন্য স্ক্রিন হতে পারে, ধরিয়ে দেওয়া হচ্ছে। ফলত কোথাও একটা আমাদের নিজেদের দিকে দৃষ্টিপাত করার তো প্রয়োজন আছে। আর একটা বড় সমস্যার জায়গা হচ্ছে স্কুলিং এমন, মানে কর্পোরেট স্কুলিং এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তুমি যত চেষ্টাই করো প্রোডাক্ট ছাড়া আর কিছু বের করতে পারবে না। মানে এমনই হয়ে গেছে ব্যাপারটা, প্রোডাক্ট ছাড়া ওরা মানে সত্যিই শৈশব এখন হারিয়ে যাচ্ছে, ক্রমশ হারিয়ে যাচ্ছে। এই যে আমি যখনই বাইরে বিভিন্ন রকম মানে যার হয়তো খুব ছোট একটি বাচ্চা আছে, 2-2.5 বছর, কি হয়তো 7-8 মাস, সেরকম থেকে শুরু করে হয়তো ক্লাস 8-9-10 পড়ে, এরকম মাদের সাথেও যখন মিশছি, একটা সমস্যা না আমি একদম খুব মানে থরো দেখতে পাই যে আমার বাচ্চা বাধ্যের না, ভীষণ অবাধ্য, কিছুতেই কথা শুনতে চাইছে না, কথা শোনে না, অ্যাবসেন্ট মাইন্ডেড। হ্যাঁ, মানে এইটা একটা খুব, তবে এই নালিশ আমার মাও শুনেছেন যে কিন্তু অন্য মনস্কতার একটা অন্য জগৎ হয় আর কি। হ্যাঁ, তো সেই জায়গাটা আইডেন্টিফাইড নয়। এই যে বাধ্য বাচ্চা,
ক্রমশ আমাকে একজন বাধ্য বাচ্চা তৈরি করতে হবে। এই চাপ অভিভাবকের ওপর থাকেই, না হলে সে বাইরে গিয়ে সেই মানে একটা বাচ্চা সেই পরিবারের মানে যেন সেই সব সম্মানটা ইমেজের দাম মানে ইমেজটাকে ক্যারি করে, সেরকম এক ধরনের আমার বাড়িকে আমার পরিবারকে বা আমি আমার হাজবেন্ড এরকম করতাম, কিন্তু একেবারেই আমাদের ছাড়া তৈরি হলো আর কি। এই যে বিষয়, এরকম বাধ্য বাচ্চা তৈরি করার ক্ষেত্রে বাবা মারা নিশ্চয়ই আসেন তোমাদের কাছে যে একটু বাধ্য, মানে আমি মানে লোভ সামলাতে পারছি না আর কি। আমরা প্রায়শই বলতে বাধ্য হই, বিশেষ করে বিগত কয়েক মাসে পশ্চিমবঙ্গের যে অবস্থা সেখান থেকে বারবারই মনে হচ্ছে যে আমরা বোধহয় বাধ্য বাচ্চা তৈরি করতে চাই, কারণ একটি বাধ্য বাচ্চা মানে ভবিষ্যতের বাধ্য নাগরিক। হ্যাঁ, এবং আমাদের রাষ্ট্র তো বাধ্য নাগরিককে ফেলিসিটেট করে, সে বারবার করে আমরা বাধ্য নাগরিক চাই। হ্যাঁ, ওইটাই ওই স্কুলিং থেকেও ওই ব্যাপারটা উঠে আসে যে তুমি ক্রিয়েটিভ কিনা, তোমার যথেষ্ট ইমাজিনেশন পাওয়ার আছে কিনা, তোমার লজিক ভালো কিনা, তোমার একটা মানে অ্যাসোসিয়েটিভ পাওয়ার তোমার কেমন, একটা বিষয়ের সাথে তুমি অন্য বিষয়কে তুমি কিভাবে রিলেট করছো, কোনো কিছু ম্যাটার করে না। একটাই জিনিস ম্যাটার করে, তুমি আমার কথা শোনো কিনা। একজন ক্লাসে যখন টিচারও আসছেন, আমি নিজেও শিক্ষকতায় থেকেই বলছি, শিক্ষকের মূল জায়গা হচ্ছে যে আমি ক্লাসকে শান্ত রাখতে পারছি কিনা। কোনো শিক্ষকই মনে করেন না, বা বাইরে থেকেও দেখে একটা ক্লাসরুমকে কখনোই আমি একটা পার্টিসিপেটিভ ক্লাসরুম কখনো শান্ত ক্লাসরুম হতে পারে না, বাধ্য হতে পারে না। একটা পার্টিসিপেটিভ বাচ্চা কখনো বাধ্য বাচ্চা হতে পারে না। হ্যাঁ, তাকে কিছু কথা শুনে চলতে হবে, তাকে কিছু নিয়ম মেনে চলতে হবে, কিছু সেটা। কিন্তু আমরা যেটা চাইছি ওই ক্ষোভ চলো নিয়ম মতে মানে ওই তাসের দেশের নিয়ম, ওই জায়গাটা তৈরি করতে গিয়ে তো ইচ্ছে হারিয়ে যাচ্ছে। মানে সেই জায়গা থেকে কিন্তু ইচ্ছের উৎপত্তি এবং বুৎপত্তি, মানে সেই ব্রহ্মা দিলেন হাঁচি, ওই হাঁচি থেকে আমাদের উৎপত্তি। ফলত নিয়ম থেকে আমরা বেরোতে চাইছি, নিয়মের নিগড় থেকে আমরা বেরোতে চাইছি। কারণ ওই যে বাধ্য বাচ্চার কথা তুমি বলছো, বাধ্য বাচ্চা তৈরি করতে গিয়ে আমরা অনেক সময়তেই আমি যে কাজে বাচ্চার বাধ্যতা চাইছি সেটা কি সত্যিই বাচ্চার জন্য উপকারী সেটা ভাবছিই না। কারণ ধরো আমি চাইছি আমার বাচ্চা 7টায় ঘুম থেকে উঠুক, বাচ্চা মানে 3 বছরের বাচ্চার কথা বলছি, বা অনেক সময় 6টাতেও উঠুক, কারণ তাকে তারপরে স্কুলে যেতে হবে, তারপরে সে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ইভেন 7 আওয়ার্স স্কুলিংও সে থাকবে, এবং তারপরে সে যখন আবার বাড়িতে আসবে সে আবার একটা বাধ্যতার রুটিনে ঢুকবে, এবং অবাধ্য হওয়ার কোনো সুযোগ থাকবে না। মানে প্র্যাকটিক্যালি কোনো সুযোগ সে পাবে না যেখানে সে অবাধ্য হবে, যদি প্রতি মুহূর্তে বাধ্যতার মন্ত্রেই দীক্ষিত হবে এবং হয়েই যেতে হবে। একদম। এখানে আরেকটা জিনিস আছে, দেখো, তাহলে তো বাচ্চা নাও বলতে শিখছে না, শিখছে যখন সে আউটব্রাস্ট, তখন যখন ফেটে পড়ছে আর কি, যখন না বলাটা মানে নাটাকে যদি আমি স্বাভাবিকভাবে অ্যাকসেপ্ট করি, এবং আমাকে তো সেই সম্মানটা প্রদর্শন করতে হবে বাচ্চার প্রতি, যে সে যদি না বলে আমার সম্মান প্রদর্শন মানে কি, না বলা মানেই আমি নাটা মেনে নেব সেটা নয়, আমি তো অন্ততপক্ষে তার নাটা শুনবো, সে কেন না বলছে। আচ্ছা তুমি না বলছো, তুমি কেন বলছো? আমরা বারবারই বলি যে এই যে একটা বাচ্চা ধরো না বলছে, সে না আমি করবো না বা আমি যাবো না, তো আমি যখন আমি সচরাচর কি হয়, আমি দাঁড়িয়ে আছি, আমি একটা যে হাইটের মানুষ, আমার বাচ্চাটা তার হাফ হাইটে আমার কাছে দাঁড়িয়ে আছে, ফলে সে যখন আমাকে দেখছে, সে দেখছে একটা অথরিটেটিভ ফিগার, হয় সেই ফিগারটার অপোজিটে যেতে চাইছে, নাহলে সে মেনে নিচ্ছে। আমি যখন বাচ্চাটার কাছে এসে বসছি, তার স্তরে আসছি, বসছি সেই তার সামনে, এবং তার কাঁধে হাত রেখে তার হাত ধরে তাকে ফিজিক্যালি কমফোর্ট করে বলছি যে তুমি কেন না বলছো, তোমার কারণটা আমাকে বলো, আমিও আমার কারণটা তোমাকে বলি। কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, তার এক বোন, তো সে সবেমাত্র মেডিকেলে চান্স পেয়েছে, কিন্তু তার জয়েন্টের র্যাঙ্ক বেশ খানিকটা পেছনে। এবার যা হয়েছে যে তাকে একটা প্রাইভেট কলেজে সে চান্স মানে সে অ্যাডমিশন নেওয়ার জন্য তৈরি হচ্ছে। এবার তার বাবাকে যখন সে বলেছে, সে বাবা বলেছে যে আমার পক্ষে সেই ডোনেশনটা দেওয়া বা সেই অ্যাডমিশন ফিসটা দেওয়া সম্ভব নয়, এবং মাও তার উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করছে যে তুই কি করে ভাবলি যে তুমি তো জানো তোমার বাবার রোজগার একটা লিমিটেড রোজগার, তুমি তার মধ্যে কি করে ভাবছো যে তোমার এরকম একটা প্রাইভেট কলেজে সে তোমাকে অ্যাডমিশন করে দিতে পারবে। তো মেয়েটি অত্যন্ত নাছোড়বান্ধা, এবং সে বারবার বাবা মার উপর প্রেশারাইজ করছে, করতে করতে তার দিদি তাকে উত্তর দেয় যে
এটা তো তোমাদের অবাক হওয়ার কারণ নয়, কারণ আজ যখন ও কম নম্বর পেয়েছে, ও যখন স্কুলে গেছে, তখন তো প্রতিনিয়ত তুমি আমাকে আর বোনকে এটা বলে গেছো যে এর মতো নম্বর পেতে হবে বা তার মতো হয়ে উঠতে হবে। তো আজ যখন আমরা এটা শুনে শুনে বড় হয়েছি, আজকে যখন ডোনেশন দেওয়ার আছে, তখন আমি যখন যদি ও তোমায় বলে যে তুই তো ওর বাবার তুমি তো ওর বাবার মতো দিয়ে উঠতে পারছো না, তো আজকে এই যে প্রত্যাশা, এই প্রত্যাশা কোথাও ঘুরে গিয়ে আবার মানে একটা বৃত্তর শেষে একটা অন্য জায়গায় তৈরি হচ্ছে এবং মনস্তত্ত্বে থেকে যাচ্ছে এই প্রত্যাশার চাপ। তোমার কাছে যখন আমরা ওখানে কথা বলছিলাম, যে আমরা বাইরে যখন আলোচনা করছিলাম, যে একটি 3 বছরের বাচ্চার বাবা মা এসে বলছে যে আমার বাচ্চাটি আর একজনের বাচ্চার মতো ঠিক কপি করে আসতে পারে না। হ্যাঁ, এই কিরকম ঘটনা ঘটে এইরকম বাচ্চারা যখন প্রচুর ফোন আসে, মানে ফোন আসে মূলত খারাপও লাগে যে একজন মা সচরাচর এখনো অবধি বাবার সংখ্যা অনেক কম আর কি পেরেন্টিং এর ব্যাপারে। হ্যাঁ, তো মায়েরাই বেশি ফোন করেন। বাচ্চার বয়সটা খুব অদ্ভুত, মানে 3, 3.5, 4 বছরের বাচ্চা স্কুলে নাকি ঠিক মতো পড়াশোনা করছে না। আচ্ছা, তো যখন বলছি যে একটা বাচ্চা 3 বছরের বাচ্চার কাছ থেকে আপনি কি আশা করছেন, মানে আপনি কতটা ভাবছেন, তো ওনাদের যে উত্তরগুলো থাকে না, সেগুলো সত্যি খারাপই লাগে, কারণ ওনারা তো সিস্টেমটার মধ্যে রয়েছেন। সবার পক্ষে সিস্টেমকে তো নাকচ করা সম্ভব হয় না। তিনি বলছেন যে আমার বাচ্চা লিখে আনতে পারছে না, অন্য সব বাচ্চা তো পাচ্ছে। আচ্ছা, বা আমরা যখন বলছি যে 3 বছরের বাচ্চার কিন্তু লেখার কথা নয়, আপনি এটা কিন্তু ভুল হচ্ছে কোথাও একটা, সবাই তো করছে, কারোর তো কোনো মানে বাহ্যিকভাবে তো আর 3 বছর 4 বছরের সমস্যাটা দেখা যাচ্ছে না। এবং সে যখন বলছে যে মানে আমার খারাপ লাগছে, বা বাচ্চাটিকেই হয়তো এমন কি স্কুল থেকেই বলা হচ্ছে বা মাকেও বলা হচ্ছে। আমার রিসেন্টলি খুবই ঘনিষ্ঠ একজন মা, খুবই অ্যাক্টিভ এনার্জেটিক একজন মা এবং শিশু, তাকে বাচ্চা স্কুল থেকে বলা হয়েছে, বাচ্চাকেই বলা হয়েছে লেজি পেরেন্ট, তোমার বাবা মাকে বলে দেওয়া হচ্ছে সে লেজি পেরেন্ট, বাচ্চাকে বলা হয়েছে তোমার পেরেন্ট লেজি পেরেন্ট। এবং বাচ্চা সে জিজ্ঞেস করছে যে মা লেজি মানে কি। এমন একটা বয়সের বাচ্চাকে বলা হচ্ছে এটা, যে লেজি মানে শেখেনি, সে জানছে যে আমার মা আমাকে এত কিছু করানোর পরেও শুধুমাত্র একাডেমিক্সের ওই পার্টিকুলার যে প্রজেক্ট, যে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক ইত্যাদি ওপরে ততটা জোর দিচ্ছে না বলে সে লেজি। এবং স্কুল থেকে লিখে দেওয়া হচ্ছে সেটা বলে দেওয়া হচ্ছে, দাগিয়ে দেওয়া। এবং এইখানেই ওই মানে আমাদের আসল প্রত্যাশাটা কি এবং কার কাছে। মানে আমি আমার 3 বছরের বাচ্চার কাছে সত্যিই চাইছি যে, এবং সেই মা একটা কথা বলেছিল যে আমার বাচ্চার কতটা ল্যাক অফ কনফিডেন্স আছে। আমি প্রথমে বয়সটা জানতাম না, মানে মোটামুটি 5-6 বছর ভাবছিলাম, স্কুলে এরকম পড়ে, কোথাওটা ল্যাক অফ কনফিডেন্স। কিন্তু আপনি দেখুন, ও এরকম ছবি আঁকে, ছবিগুলো পাঠিয়েছে একদম মানে 3 বছরের বাচ্চার পক্ষে মানে যাকে বলে মিরাকুলাসলি আর কি, এত সুন্দর, মানে এত ইমাজিনেটিভ একটা ব্যাপার। কিন্তু সত্যিই তো সে মা ভাবছেন যে, তিনিও প্রতিষ্ঠিত একজন মানুষ, তিনি ভাবছেন যে আমার বাচ্চার এগুলো থাকা উচিত, কিন্তু ওর উচিত মানে সেটা নেই। এবার যখন এই প্রত্যাশাটা বাচ্চার থেকে তৈরি হচ্ছে এবং বাচ্চাকে 3 বছরে হয়তো অতটা চাপ দেওয়া হচ্ছে না, কিন্তু মানে ওর মধ্যে চলে আসছে অটোমেটিক্যালি ওই চাপটা। আস্তে আস্তে সে যখন বড় হচ্ছে, তার নিজের থেকেও একটা প্রত্যাশা তৈরি হচ্ছে যে এর কমে কিছুই হতে পারে না, এর কমে আমি কিছুই মানে পেতে পারি না। ফলত জীবনের যে স্পেকট্রামটা, আমি যে আসলে কত কিছু, মানে কিছু ছাড়াও যে আমি কত কিছু পেতে পারি, এই ধারণাটাই তৈরি হচ্ছে না। যে একদম কিছু দিলে কিছু পাওয়া যায়। এখানেও ধরো যে এই যে তুমি যে ঘটনাটা বললে, অর্থনৈতিক প্রত্যাশা, তো এটা এই যে অর্থনৈতিক প্রত্যাশা বাবা মায়ের কাছে, সে যে একটা বাচ্চা যে বাবা মায়ের কাছে অর্থনৈতিক প্রত্যাশায় এসে দাঁড়িয়ে গেল, আর অন্য কোনো অন্যান্য কথাগুলো নিয়ে আর কোনো কথা হলো না। এবং কেন বাবা মাও সেই মার্কসের প্রত্যাশাতে আটকে গেছিলেন, অন্যান্য আর যে ওই যে জীবনের যে জীবন বোধ এবং জীবনের যে স্পেকট্রামটা, সেখানে তো উনি আটকে ছিলেন, আর অন্য কোনো এক্সপ্লোরেশন হলো। তো মানে জীবনটাকে না আমরা, আমি নিজে সবসময় খুব মনে করি এবং অন্যকেও বলি, আমরা নিজেদের ব্যক্তিগতভাবে জীবনটাকে এক্সপ্লোরই করি না। আমাদের ভারতীয় পুরনো জীবনবোধ যেমনই হোক না কেন, আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিজেকেই এক্সপ্লোর করি না। তো সেই বাবা মাও করছেন না নিজেকে এক্সপ্লোর, ফলত বাচ্চাকেও তো এক্সপ্লোর করা হচ্ছে না। বাচ্চা তো নিজেকে এক্সপ্লোর করতে শিখছে না, মানে তার কাছে তো মার্কসের বাইরে আর কোনো এক্সপিডিশন নেই। একদম, মানে মার্কস অ্যাচিভ করাটাই হাইয়েস্ট এক্সপিডিশন।
অ্যাকাডেমিক্সটাই হায়েস্ট এক্সপেডিশন, ফলত আর কোনো কিছুই আসছে না তার মধ্যে। এবং হ্যাঁ, বৃত্ত মানে এই প্রত্যাশার বৃত্ত সেটা আগেও ছিল, এবং এই বৃত্ত থেকে যারা ভেঙে বেরোতে চাইছেন, যারা বাচ্চার কাছে প্রত্যাশা রাখছেন না, যারা সত্যি সত্যি নিজেকে এবং বাচ্চার পসিবিলিটিগুলোকে এক্সপ্লোর করছেন, এবং যারা মনে করেন যে বাচ্চাকে মানুষ করা কোনো প্রজেক্ট নয়, মানে বা বাচ্চাকে মানুষ করাটাই আমার জীবনের একমাত্র প্রজেক্ট নয়, যে আমি একবার বাবা মা হয়ে যাওয়ার পরে আমার জীবনে আর কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য, কোনো স্বপ্ন থাকবে না, শুধুমাত্র বাচ্চাকে মানুষ করাটাই আমার উদ্দেশ্য হতে হবে। এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন ভেঙে যারা বেরোতে চাইছেন তারা তো আসলে সিস্টেমের বিরুদ্ধে হাঁটছেন, তাদেরকে স্কুলিংয়ের বিরুদ্ধে হাঁটতে হচ্ছে, তাদেরকে নিজের পরিবারের বিরুদ্ধে হাঁটতে হচ্ছে, এবং ফলত তারা কোথাও ভ্যালিডেশন পাচ্ছেন না। যে একটা মা চাইছে যে আমার বাচ্চা মাটি ঘাঁটবে, আমার বাচ্চা পরিবেশ নিয়ে সচেতন হবে, আমার বাচ্চা সমাজ নিয়ে সচেতন হবে, সে নিজের কথা ভাববে এবং অন্যের কথা ভাববে। ইচ্ছের একটা মূল মোটো আছে। আফ্রিকান একটা প্রবাদ, উবুন্টু, তার একটা সেই গল্প ছিল যে একজন ফটোগ্রাফার গেছেন আফ্রিকাতে এবং তিনি এক ঝুড়ি ক্যাডবেরি চকলেট ইত্যাদি সাজানো একটা ঝুড়ি, সেটাকে ফার্স্ট প্রাইজ হিসেবে একটা গাছের নিচে রেখেছেন, একটা রেস হচ্ছে, একদল বাচ্চাকে বলা হয়েছে যে প্রথম পৌঁছাবে পুরো ঝুড়িটা তার। এবং তারা কি করছে, সবাই ওখানকার স্থানীয় বাচ্চা, তারা পরস্পরের হাত ধরে একসঙ্গে দৌড়চ্ছে, একসঙ্গে ঝুড়িটার কাছে পৌঁছচ্ছে এবং সকলে মিলে ভাগ করে খাচ্ছে। এবং উবুন্টু যখন ওরা বলছে, যখন জিজ্ঞেস করছেন উনি যে তোমরা এটা কেন করলে, ওরা যখন নিজেদের ফিলোসফিটা বলছে যে আই অ্যাম বিকজ উই আর। উবুন্টু মানে যদি আমি আছি তাহলে বাকি আমরা সবাই আছি, আর যদি আমরা সবাই আছি তাহলে আমি আছি। এই দুটো এতটাই কোডিপেন্ডেন্ট যে একটাকে ছাড়া অন্যটা অসম্ভব। মানে অন্য অনেকের সাথে তোমাকে ভালো থাকতে গেলে নিজেকে ভালো রাখতে হবে, এবং নিজে ভালো থাকার জায়গাটা তৈরি করার পর আমার আশেপাশের কিছু মানুষকে অন্তত পক্ষে ভালো রাখতে হবে, সেই জায়গাটা তৈরি করতে হবে। এবং ইট টেকস এফার্ট, যথেষ্ট মানে পরিশ্রম করতে হয় কাজটার জন্যে। কিন্তু আমরা যখন ইচ্ছের জায়গা থেকে কিছু মানুষকে এই বৃত্তে আনতে পেরেছি, যারা বিশ্বাস করে না বিকজ উই আর, যারা নিজেরা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হওয়ার পরেও আই অ্যাম তে জোর দেন, আমি আমার প্রত্যাশা ফিরিয়ে আনবো। আমাদের এক দিদি আছেন, এনাক্ষিদি, তিনি যখন প্রথম ইচ্ছেতে এলেন বাচ্চার সমস্যা নিয়ে এসেছিলেন, তো দিদিকে বিভিন্ন কথা থেকে বোঝার পরে আমি জিজ্ঞেস করছিলাম, দিদি তোমার প্রিয় রং কি? আচ্ছা, আমার থেকে সামান্যই বড়, তো দিদি বলতে পারেনি। তুমি কি খেতে ভালোবাসো? বলতে পারেনি। এবং সে মানে সত্যি সত্যি ভুলে গেছেন, মানে তার মনে নেই তার প্রিয় রং কি ছিল, তার মনে নেই তিনি কি খেতে ভালোবাসেন। তিনি শুধু একটা কথাই রিপিটেডলি বলতেন, সেটা হচ্ছে আমি রান্না করতে ভালোবাসি, আমি সবাই খেয়ে দিয়ে সন্তুষ্ট হলে আমার ভীষণ ভালো লাগে এটা। আর দ্বিতীয়ত আস্তে আস্তে যখন কথা হলো, জানা গেল তিনি ছোটবেলায় তার বৃত্তে একাডেমিক্সে যথেষ্ট ভালো ছিলেন, ভীষণ ভালো নাচ করতেন, ভীষণ ভালো আবৃত্তি করতেন। তাদের যে বৃত্ত, সেখানে বাবা মায়ের একটা প্রকাশনী ছিল, তিনি বইমেলা ইত্যাদি যাবতীয় যে কালচারাল বৃত্ত কলকাতার, তার সঙ্গে তার শৈশব জুড়ে ছিল, সম্পৃক্ত ছিল। বিবাহের পরে তার যে জীবনটা তৈরি হয়েছে, সেই জীবনটা তাকে ভুলিয়ে দিয়েছে। সে আত্মবিস্মৃতির মতো, সে কমপ্লিটলি সেখান থেকে দূরে চলে গেছে। ওই আত্মবিস্মৃতি থেকে তিনি যখন নিজের কাছে ফিরছেন না, ইটস আ ওয়ান্ডারফুল জার্নি। তিনি যখন ফিরছেন, তিনি এখন হাতে উল তুলে নিয়েছেন, আরো বিভিন্ন কিছু নাচও আবার শুরু করেছেন। এই যে শুরুটা এরকম, মানে এটা একটা গল্প, এরকম তো অসংখ্য গল্প রয়েছে, প্রত্যেকটা আয়ের একটা করে গল্প রয়েছে, আমারও আছে, তাদেরও আছে, প্রত্যেকের। তো যখন আমরা পরস্পরের হাতটা ধরছি, এই যে তুমি যে প্রত্যাশার কথা বলছো, এটা একটা অন্য প্রত্যাশার বৃত্ত, মানে এই পারস্পরিক প্রত্যাশা না যে আমরা সবাই মিলে ভালো থাকবো, এটাও একটা প্রত্যাশা। সেই প্রত্যাশার বৃত্ত যখন তৈরি হচ্ছে না, তখন আমরা ওই ইন্ডিভিজুয়াল প্রত্যাশাগুলো আস্তে 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 ভুলে পারছি আর কি, ওই জায়গাটা ছেড়ে আসতে পারছি। ফলত আমাদের যে সন্তান, বেশির মানে সকলেরই যে সন্তান আছে এরকম নয়, যে বৃত্তের কথা আমি বলছি, যাদের সন্তান রয়েছে তারা আবার একটা স্মলার সার্কেল তৈরি করতে করতে শুরু হচ্ছে, যে আমার কাজিন যে ব্রাদার, যার সাথে আমি রক্তের সম্পর্ক আমার, তার বাইরে আমার একটা পরিবার তৈরি হচ্ছে, তার বাইরে আমার একটা জগৎ তৈরি হচ্ছে, যে জগতে আমি খুব খুব সুন্দর এক্সপিরিয়েন্সটা, যে জগতে আমি নিজেকে এক্সপ্লোর করি এবং নিজেকে এক্সপ্লোর করতে করতে পাশের মানুষটাকে এক্সপ্লোর করি।
এটা খুবই সুন্দর একটা জার্নি সত্যি কথা বলতে। তো ইচ্ছে এই জায়গাগুলো একটু একটু করে তৈরি করে দিয়েছে এবং আমরা এটা বোঝানোর চেষ্টা করি প্রত্যাশার কথাতে। এই ওয়ার্কশপে যখন আমাদের বিভিন্ন সেশনগুলো হয়, আমাদের সেশন ছোটদের এবং বড়দের সেশন হয়। ছোটদেরটা হয় কাজ এবং কথোপকথনের মাধ্যমে। আচ্ছা, মানে অ্যাক্টিভিটি, ধরো পরিবেশ সংক্রান্ত কোনো অ্যাক্টিভিটি হলো, খেলনা মাটি বলে আমাদের একটা মানে সেশন থাকে যেখানে বাচ্চারা মাটি ঘাঁটে, নিজেদের মতো করে মাটি ঘাঁটে, পুতুল বানায় বা ওরা যেটা বানাতে চাইছে সেটা বানাই মূলত। মানে আমরা কখনোই বলে দিই না যে এখানে একটা রইলো তুমি এই কাপটা বানাও, এরকম নয় আর কি। তাদের যেটা মনে আসছে, এবং ওরা একটা শেপ টেপ দিয়ে যদি বলে যে এটা মাছ, এটা সিংহ মাছটাকে খেতে আসছে, তাহলে সেটা তাই। আচ্ছা, এবং সেটাকে তুমি যদি দেখতে পাও তাহলে তুমি দেখতে পারবে যে তার চোখে চোখ রাখতে পারবে। একদম। এটার সাথে সাথে যখন পরিবেশ সংক্রান্ত কাজ হচ্ছে, যখন বিভিন্ন ধরনের ইমোশনাল এক্সপেরিয়েন্স এবং ইমোশনাল এক্সপ্রেশন, আচ্ছা, যেটা একটু আগে কথা হচ্ছিল যে কোথাও গিয়ে ওরা ওদের ইমোশনটাকে প্রসেস করতে পারছে না, তো আমরা যদি প্রসেসিংয়ে একটু সাহায্য করি, মানে আমরা তো একটা সাইকোলজিক্যালি একটা কথা প্রায়শই বলা হয় যে যেখানে রাগ আছে তার মানে ওই রাগটাকে যদি আমি সরাতে পারি তার ভেতরে দুঃখ আছে, সেই দুঃখটা থেকে রাগটা উঠে আসছে। তো আমি যদি কোথাও গিয়ে ওই দুঃখটাতে হাত রাখতে পারি, বা সেই শিশুটির হাতটাই নিজের হাতটা নিয়ে গিয়ে ও নিজের দুঃখটাতে রাখতে পারে, তাহলে রাগটারও একটা সলিউশন বেরোয়। ফলত একটা শিশুর সঙ্গে যখন এই ভাষায় কথা হচ্ছে, সে আমরা ইমোশনাল একটা ট্রি বানাই, মানে আমি মানে যে ইমোশনগুলো দিয়ে আমি তৈরি, হ্যাঁ, আমার মধ্যে কোনটা বেশি আছে একটা বিভিন্ন বিভিন্ন ইমোশন এবং বিভিন্ন স্কিল, আমার মানসিক গঠন একটা বাচ্চা নিজে বানাচ্ছে। হয়তো তাকে আমরা কিছু ক্লু দিচ্ছি বা কিছু শব্দ দিচ্ছি, কিন্তু ওরা তার থেকে অনেক বেশি দিচ্ছে আমাদেরকে। তো একটা ইমোশনাল ট্রি বানানো হলো, এবং এইটা আমি, তার মধ্যে এরকম ইমোশন থাকে যেগুলো আমরা সচরাচর নেগেটিভ ইমোশন বলে থাকি, কিন্তু আমরা সত্যি সত্যি ওটাকে নেগেটিভ ইমোশন হিসেবে ধরি না ইচ্ছের ক্ষেত্রে। যেমন রাগ, ভয়, কান্না, জেদ, জেলাসি। আচ্ছা, আমরা বলি যে ধরো শরীরের তো একটা রেচন প্রক্রিয়া আছে, মনেরও একটা রেচন প্রক্রিয়ার প্রয়োজন আছে কোথাও। তো মনের যে রেচন প্রক্রিয়া, সেটারও তো প্রকাশ প্রয়োজন, এক্সপ্রেশন প্রয়োজন। যদি আমার ভেতরে রাগ আসে তাহলে সেই রাগটাকে আমাকে প্রকাশ করতে হবে, কিন্তু সেই প্রকাশটা যেন আমার কোথাও একটা আমার নিজস্ব অ্যাওয়ারনেস, সচেতনতার মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে না হলেও সচেতনতার মধ্যে হয় যে আমার এই অসুবিধাটা হচ্ছিল, তারপরে আমি এটাকে এইভাবে এক্সপ্রেস করেছি, অন্তত পক্ষে পরে যেন সে অ্যাড্রেস করতে পারে যে এই কারণে কিন্তু আমি রেগে যাচ্ছিলাম। যদি সেটা অনিয়ন্ত্রণ হয়, কোথাও গিয়ে লাগাম ছাড়া হয়, সে যেন পরে সেটাকে লিখতে পারে, সেই ইমোশনটার কাছে ফিরতে পারে, তাকে যেন নিজের থেকে মুখ ফিরিয়ে না নিতে হয়। এবার ধরো জেলাসি বা ইনসিকিউরিটি আসছে কোথাও, আমরা এই ইমোশনাল ট্রি এর পরে আমরা একটা ইমোশনাল হুইল বানাই, একটা চক্র। আচ্ছা, তার দুটো স্তর থাকে, বা একদম ভেতরের স্তরে থাকে সেলফ, আমি। এবার আমাকে ঘিরে ধরো এমন কিছু ইমোশন তৈরি হলো আমার মধ্যে যেগুলো থেকে আমি বেরোতে চাইছি, মানে আমি ওই ইমোশনটাই থাকতে পছন্দ করছি না। এবার সেই ইমোশনটা থেকে বেরিয়ে আমি কোথায় যাব, মানে ধরো আমি ভীষণ ভয় পাচ্ছি, আমি ভয় থেকে কি আনন্দে জাম্প করতে পারবো? পারবো না। তো আমাকে ভয় থেকে নিরাপত্তায় পৌঁছতে হবে। এবার আমার মাথার মধ্যে যখন এই ক্ল্যারিটি থাকছে যে আমার ডিরেকশনটা কোন দিকে, আমার রাস্তাটা কোন দিকে, আমি ভয় থেকে আসলে আমি চাইছি কেউ আমাকে একটু এমন নিরাপত্তা দিক, জড়িয়ে ধরুক বা যে কোনোভাবে আদর করুক, যাতে করে ভয়টা সরে যায়, বা দুটো কথা বলুক যাতে করে মনে হয় যে না, তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই, না তুই কেন ভয় পাচ্ছিস, এতে কেউ ভয় পায়, আয় বোকা। আমরা তো এইভাবে কথা বলি, তা না করে আচ্ছা তুই কেন ভয় পাচ্ছিস আমি বল, ভয়ের কারণে পৌঁছানো, কারণটা অবধি বল। এই যে জায়গাটা, প্রথমত ইমোশনের একটা ভ্যালিডেশন, যে তোমার ইমোশনটা মানে ফেলনা নয়, এটাকে হাতে তুলে নেওয়া, এই জায়গাটাতে কথা বলে যে হাতে তুলে নেওয়া, মানে সত্যি হাতে তুলে নেওয়া এবং হাতে হাত রাখা। এইটা যখন ওরা শিখছে না, ওই ইমোশনাল হুইল থেকে শিখছে যে যার যার ইমোশনগুলো ওরা লেখে, মানে প্রথম বৃত্তে যে আমি এইটা ফিল করি, আমার এটা মনে হয়। তখন সব বাচ্চা তো একরকম ফিল করে না। ধরো জেলাসির কথাটা বলি, জেলাসি এমন একটা ইমোশন, সেটা অলমোস্ট ইননেট, মানে কিছু অনেক মানুষের ক্ষেত্রে সে জন্মগতভাবে, পরিবেশের কারণে বটেই, কিন্তু তারও আগে জন্মগতভাবে তার মধ্যে একটা স্ট্রিক থেকে যায় যে অন্যের জিনিসের প্রতি বা অন্যের জীবনের প্রতি তার একটা আকর্ষণ থাকে। এই জায়গাটাতে যদি আমি ওই যে হাত রাখতে পারি, তাহলে সে অন্ততপক্ষে বুঝবে
যে হ্যাঁ এই ইমোশনটা আছে মানে আমি ভীষণ একটা খারাপ মানুষ হয়ে গেলাম না, আমার মধ্যে ইমোশনটা আছে, আমাকে এটা প্রসেস করতে হবে, চ্যানেলাইজ করতে হবে। এই জিনিসটাকে যদি আমার এই চিহ্নিতকরণটা খুব দরকার, যে কোন ইমোশনটা প্রসেস করার দরকার এবং কিভাবে দরকার। এক্ষেত্রে না আমরা একটা বিস্তৃত তোমার ওই যেমন খেলার লিস্টের কথা বললাম, ইমোশনালেরও আমার একটা লিস্ট বানাই যে কোনটা 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 আমি কোনটা আমি এর মধ্যে কোনটা কোনটা আমার মধ্যে আছে। এবং সেই লিস্টটা বানাতে গেলে বোঝা যায় যে আমরা আসলে 4-5টা ইমোশনের মধ্যে নিজেদের ব্রেনের যে আমাদের বাহ্য যে স্তরটা, বাহ্যিক যে সারফেস লেভেলে আমরা 4-5টা ইমোশন নিয়ে ভাবি, কিন্তু আসলে ইমোশনগুলো আলাদা 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 বিভিন্ন রকমের ইমোশন। এবং সেখানে যখন 50-60টা ইমোশনের যখন লিস্ট তৈরি হয়ে যাচ্ছে, তখন আমি সঠিকভাবে চিহ্নিতকরণ করতে পারছি আমি এইটা ফিল করছি এখনো, তাহলে আমার একটু কমফোর্ট দরকার, এইখানে যাওয়া দরকার। এবার প্রত্যেকটার একটা করে প্রসেস আছে, মানে তুমি যখন যেটা ফিল করছো, ভয় হলে, রাগ হলে, কখনো লেখা, কখনো ডিপ ব্রিদিং, কখনো একটু হেঁটে আসা, কখনো একটু ছাদে যাওয়া, বিভিন্নটার আলাদা আলাদা স্তর রয়েছে। দিয়ে আমি কোন জায়গাটায় পৌঁছতে চাইছি। আমি সবসময় যে অন্য মানুষের হেল্প লাগছে তা তো নয়। আমার প্রচণ্ড রাগ হচ্ছে, আমি একটা ছবি আঁকতে বসলাম, সেটাও হতে পারে। নিজের সাথে নিজের এক ধরনের যোগাযোগ, এক ধরনের কমিউনিকেশন তৈরি হচ্ছে। সেম প্রসিডিওর আমরা বড়দের ক্ষেত্রেও করছি। আচ্ছা, যে বড় ইচ্ছুক। আচ্ছা। এবং সত্যি এত ভালো কাজ হয় সেটাতে, যে খুব সামান্য হেল্প মানে কতটা সামান্য জানো, মানে তুমি বলো, মানে তোমার ওই হাতে হাতটা রেখে তুমি বলো আমি শুনছি, শুধু শুধু শোনাটুকু। আমাদের একটা সেশনই হয়, শুনবো কথা বলবো কথা, এটা সেপারেট সেশন, ছোটদের এবং বড়দের। আমরা শুনি এবং বলতে শিখি। কারণ আমাদের তো বড়দের কি হয়, বড়দের কথাগুলো তো ছোটবেলা থেকে কেউ শোনেনি, ফলে আমরা একটা অনভ্যাসের মধ্যে রয়েছি এবং শোনার লোক কমেও যাচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে। আমি বলতে নিরাপদ বোধ করছি না, ফলে আমি যখন বলতে শুরু করছি, আমি প্রথমেই পাচ্ছি না, আমার ভেতর থেকে একটা রেজিস্ট্যান্স, একটা প্রতিরোধ তৈরি হচ্ছে, যে আমি বলবো, আমি যেগুলো কথাগুলো বলবো, যাকে বলছি সে যদি আবার অন্য কাউকে বলে, বা অন্য কিভাবে নেবে, আমার জাজমেন্টাল হবে, এরকম বিভিন্ন চিন্তা আসে। দেখো এই বৃত্তটা, শুনবো কথা বলবো কথার বৃত্ত তৈরি করতে গিয়ে আমি প্রথম যেটা চেষ্টা করেছিলাম, যে আমি নিজে যেন স্বচ্ছ থাকতে পারি, যেন ওরা যেন এইটুকু বোঝে যে আমি পুরোটা বলছি আগে, বাচ্চারাও এবং বড়রাও যেন আমি এরকম ফিল করতাম, আমার এরকম মনে হতো, তারপরে আমি এটা ভাবলাম, তারপরে এই জায়গায় পৌঁছলো। ফলত তারপরে তারাও একটু নিরাপদ বোধ করলেন, একজন একজন করে, সেই সংখ্যাটা আস্তে আস্তে বাড়লো। তারপরে এখন যে প্রসেসটা শুরু হচ্ছে, সেখানে আমরা এই ইমোশনগুলোকে নিয়ে আসতে পেরেছি, একটা যারা একসঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, আমরা ইমোশনগুলোকে একটা জায়গায় আনতে পেরেছি, একটা শোনার প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি, যেখানে আমি যে সমস্যায় আছি, আমি নক করবো যে এই আমার একটা সমস্যা আছে, একটু শুনবি। কেউ না কেউ একজন থাকবেন বৃত্তের মধ্যে থেকে, যিনি আমাকে এসে শুনবেন কথাটা, এবং সে বলবে বা লিখবে। সেই জায়গাটা থেকে, এই সমস্যা বা এই কথা বলার জায়গা থেকে আমার একটা খুব এই সময়কার একটা খুব দাগিয়ে দেওয়া অসুবিধের কথা মনে হচ্ছে আর কি। সেটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে যখন তারা স্কুলে যাচ্ছে, এক তো হচ্ছে যে এই প্রত্যাশার চাপ, সেটা অভিভাবকের তরফ থেকে হচ্ছে, সামাজিক জায়গা থেকে হচ্ছে। আর একটা যে সমস্যা যেটা হয় যে আমি স্কুলে গেলাম, আমার স্কুলে আমার যে কমিউনিটি, আমার যে বন্ধু বান্ধব, সেখানে আমি হয়তো ভাবে এক্সপ্রেস করে উঠতে পারি না, এই সমস্যার কথা বলে উঠতে পারি না, বা ভালো লাগার কথা বলে উঠতে পারি না, আমি বুলিং করা হচ্ছে আমাকে। আমি সেটা বাড়িতে এসেও বলতে পারছি না ভালো করে, তার কারণ বাড়িতে এসে বললে হয়তো সেই বন্ধুত্বের পরিবেশ নেই, আমি তো বাড়ির লোকের কাছেও ছোট হয়ে যাচ্ছি, যে আমি রোজই বকা খেয়ে আসছি, বা রোজই আমাকে নিয়ে হাসাহাসি করছে, এরকম এক ধরনের সিচুয়েশন। এটা আর একটা যেটা হয় সেটা হচ্ছে যে আমি বাইরে গেছি, মানে যেটা আমাদের ছোটবেলায় খুবই কম ছিল, কারণ আমরা সর্বস্তরের মানুষের সাথে মেশার একটা সুযোগ পেয়েছিলাম। এখন তো একই ওই বাক্সের মধ্যে একই রকম বাবা মা, তারা একই রকম ভাবে, একই রকম রোজগারের জায়গা থেকে, ভাবনার জায়গা থেকে, চলনের জায়গা থেকে একই রকম থাকেন। ফলে যেটা হয় যে যাচ্ছে গিয়ে হয়তো দেখছে যে আমার পাশের বন্ধুটি এরকম চকলেট তার জন্মদিনে দিচ্ছে, এরকম কেক, আমার বাড়ি থেকে সেটা দেওয়া হয়নি, কেউ আমায় কিছু বলেনি আলাদা করে, কিন্তু ওই যে আমি দিতে পারছি না, বা আমি হয়তো সেখানে পার্টিসিপেট করতে পারছি না, আমি একা হয়ে পড়ছি, আমার একটা মন খারাপ তৈরি হচ্ছে, সেই মন খারাপটা আমার মধ্যে থেকে যাচ্ছে। এই যে আইসোলেশন অ্যান্ড বুলিং, এই দুটো বিষয় বাচ্চাদের মধ্যে বেশ
মানে বেশ প্রমিনেন্ট একটা সমস্যা, খুবই সমস্যা তৈরি করছে এখন সত্যি। এই জায়গাটা যখন আসে, একটি অভিভাবক কিভাবে তৈরি করবেন একটি বাচ্চাকে? যে বাচ্চা ধরো একটা ভিন্ন চিন্তা নিয়ে বড় হচ্ছে, বুলিং এর মূল জায়গা তো এটা যে ও আলাদা, মানে এই যে একটা বাচ্চার মধ্যে এই ধারণাটা তৈরি হচ্ছে যে ও আলাদা বলেই ওকে বুলি করতে হবে, বা ওকে ও আলাদা মানে খারাপ, ওরা আর আমরার যে পার্থক্য, এটা আমরা এখন মানে সব জায়গাতেই একদম মানে কাটা 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 কাটা, এটা আমি এটা আমি এটা, মানে ওই ব্যক্তিত্বকে প্রাধান্য দিতে গিয়ে আমরা ব্যক্তিত্বের যে পরিসর সেটা বাড়াতে ভুলে গেছি আর কি। ব্যক্তিত্বটাও যে ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ব্যক্তি আমিও ভীষণ ছোট হয়ে যাচ্ছি, সেটা আমরা ভাবছি না। ফলত বুলিং, দেখো বুলিং যে বাচ্চা বাড়িতে কোনো না কোনোভাবে বুলিড হচ্ছে, কোনো না কোনোভাবে তাকে ছোট দেখানো হচ্ছে, বা স্কুলেও সে হয়তো আরও অন্য বড়দের থেকে বুলিড হচ্ছে, সে আবার তার একটি ছোট বা তার থেকে কম ক্ষমতাশালী একটি শিশুকে বুলি করছে। এটা বুলির ক্ষেত্রে সত্যি, এটা সেক্সুয়াল অ্যাবিউজের ক্ষেত্রে সত্যি, এবং দুটোই ক্রমশ বাড়ছে। এই জায়গা থেকে আমি তো ওই বাচ্চাটির প্রতি অ্যাক্সেস পাচ্ছি না, যে বাচ্চা বুলি করছে তার প্রতি আমি অ্যাক্সেস পাচ্ছি না। আমার যেটা চেষ্টা থাকে যে বুলিড যে বাচ্চা হচ্ছে সে যেন ওই যে তুমি যেটা বলছিলে না বলতে শেখে, সে যেন প্রকাশ করতে শেখে, এবং সে যেন কখনোই না ভাবে যে বুলিং এর কারণ হচ্ছে আমি এরকম, ধরো আমি রোগা, আমি লম্বা, আমি ফর্সা, আমি বাংলা বলি, আমি হিন্দি বলি, আমি মানে বুলিং এর প্রথম টার্গেট কিন্তু এটাই যে বুলিড হচ্ছে সেই কারণ তুই এরকম, তাই আমি তোকে বুলি করছি, তুই কেন এরকম। আমি আমার স্কুলেও এটা ভীষণ ফেস করি, যে আমি হয়তো কোনো বাচ্চাকে, বুলিং এর একটা বড় অংশ হচ্ছে ছেলেদের স্কুল, আমার কোনো শিশু যথেষ্ট পুরুষ নয়, হ্যাঁ, তো এই যে কথাটা হচ্ছে, যখন কথা বলি, একটা 5-6 এর বাচ্চা, সে কি বোঝে, তবুও তো এই কথাগুলো বলছে তার বন্ধুকে, লেডিস বলছে, অন্য সুইটু, এখন এরকম বিভিন্ন কথা বলছে। যখন গিয়ে কথা বলছি সেই বাচ্চার সাথে, যে একসাথে ক্লাসে, তখন ওরা বলে যে ম্যাম ও কেন ওরকম, ও কেন হাত নেড়ে কথা বলে, ও কেন ব্যথা লাগলে আউচ করে। এইবার যখন এই যে কনভারসেশন, কথোপকথন যখন তৈরি হচ্ছে না, যদি সুযোগ থাকে যে বুলি করছে তার সাথে কথা হওয়ার, তাহলে সে বলতে শেখে, বা তার সাথে কথোপকথনে গেলে বোঝা যায় যে তার একটা যুক্তি আছে তার কাজটা করার। তার সাথে যখন প্রতিযুক্তি দিয়ে কথা বলা হয়, যে ও যখন বলছে ওইভাবে কথা, তোমার কোথায় আঘাত লাগছে, তোমার কোথাও আঘাত লাগছে কি, কিন্তু তোমার কোনো একটা বন্ধু এসে তোমাকে ঠাস করে থাপ্পড় দিচ্ছে, ছেলেদের স্কুলের ভীষণ হয়তো, তো তাতে তুমি আহত হচ্ছ, সেই জায়গাটা ওর মতো করে বলছে, এই দুটো জিনিস কি এক, ওটা তো হার্মলেস, ও তো তোমার কোনো ক্ষতি করছে না, ও এরকম, এটা একটা জায়গা, এবং ওরা সেটা বোঝে। মানে আমি দেখেছি বড়দের থেকে ছোটরা যুক্তি অনেক ভালো নেয় আর কি, হ্যাঁ। আর যে বুলিড হচ্ছে তার হাতটা ধরে এটা বলা, বিভিন্ন বাচ্চার ক্ষেত্রে বিভিন্নভাবে বলি, তবু মূল কথাটা এটাই যে এটা এইটা আমি, এবং আমি এরকমই থাকবো। ও যখন এই কনফিডেন্সটা পায় না, যখন এই যে কোনো ধরনের আলাদা বাচ্চা, যে আমি এইরকম ভাবে নিজেকে ভীষণ ভালোবাসি, এবং আমি এরকমই থাকবো। আমি যদি বাংলা বলি বলে এটা তো এখন মানে সত্যি বাংলা বলাটা এখন বুলিং এর বিষয়, কিন্তু হ্যাঁ এই কথাটা উল্লেখ করলাম, তো দেখছো তোমরা তাই, হ্যাঁ, মানে অনেক জায়গাতে এটা বাংলা বলে মানে সেটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে, এই যে কর্পোরেট স্কুলিং এর ব্যাপারটা আর কি। তো হ্যাঁ, এখানে একটা অর্থনৈতিক ব্যাপার আছে, বাংলার সাথে একটা অর্থনৈতিকভাবে দুর্বল ব্যাপার আছে, হ্যাঁ, দাগিয়ে দেওয়া হয় যেটা অর্থনৈতিকভাবে দুর্বল, পাওয়ার পলিটিক্সেরই একটা অংশ। আচ্ছা, তো এই দুটো জায়গা যদি অ্যাড্রেস করা যায়, এবং যদি বাবা মা এই জায়গাটা অ্যাড্রেস করতে পারেন, যে নিজের সন্তানের সাথেও কথা বলা, যে তুমি এই যে তুমি বললে না যে বুলিড হচ্ছে অথচ বাড়িতে এসে বলতে পারছে না কেন, তাহলে তো সমস্যাটা কোথাও একটা আমাদের মধ্যে থাকছে। সেও যথেষ্ট কমফোর্টেবল নয় নিজের স্কিনে, সে নিজের কোনো একটা স্বাভাবিক চরিত্র বৈশিষ্ট্যকে সে খারাপ ভাবছে, বা ভাবছে নিজে অ্যাকসেপ্ট করতে পারছে না, এই অ্যাকসেপ্টেন্সটার প্রয়োজন আছে। বেশিরভাগ সমস্যাই ওই অ্যাকসেপ্টেন্সে কিন্তু মিটে যায়, এটা একটা। আইসোলেশনও তাই। আইসোলেশনের একটা বড় কারণ হচ্ছে এই যে তুমি যে বার্থডে পার্টি ধরনের, যে বার্থডে পার্টিতে আমি যাচ্ছি, এর 180 ডিগ্রি উল্টো দিকে যে আরেক ধরনের বার্থডে পার্টি হয়, যে বাচ্চা সেই বার্থডে পার্টিতে যাচ্ছে, আমরা তো যাচ্ছি, তাহলে বাকিরা, মানে আমরা তো যাচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় যখন এরকম অর্থনৈতিক স্তর, শুধু অর্থনৈতিক স্তর বলবো না, মানে বিভিন্ন সামাজিক অবস্থান, বিভিন্ন সামাজিক, মানে সেটা মানে আমি
মানুষের কথা ব্যবহার করে বলছি, ইটভাটার শিশু হতে পারে, সেটা বস্তির শিশু হতে পারে, সেটা মানে এমনকি এখন তো এরকমও ধরো ওই যে ইংলিশ মিডিয়াম পেরেন্টস আর বেঙ্গলি মিডিয়াম পেরেন্টস আলাদা আলাদা গ্রুপ। এটা বেঙ্গলি মিডিয়াম পেরেন্টসের সাথে মানে যে বাচ্চা বেঙ্গলি মিডিয়ামে পড়ছে তার পেরেন্ট মানে ইটস অ্যাবসার্ড বাট ইটস ট্রু। হ্যাঁ মানে মানে আমার আইডিয়াই নেই, আমি না তুমি যদি কোনো একটা জায়গায় কনসেন্ট্রেট করো তাহলে কোনো একটা বৃত্তে তুমি কনসেন্ট্রেট করলেই দেখতে পাবে। আচ্ছা, যে ধরো কোনো কেউ বন্ধুরা খেতে গেছে, সেখানেও এই পার্থক্যটা থেকে যায় যে যে বাবা মা বেঙ্গলি মিডিয়াম চুজ করছেন তারা প্রথমত আলাদা, ওটা একটু আছে এরকম একটা ব্যাপার। এবার যিনি ইংলিশ মিডিয়াম চুজ করছেন তার আবার তার মধ্যে স্কুলের ভাগ আছে, মানে তুমি কতটা হাই প্রোফাইল স্কুল। হ্যাঁ, আচ্ছা। এবং এই যে জায়গাটা স্ট্যাটাস সিম্বল একদম, আচ্ছা কত টাকা ডোনেশন দিয়েছো সেই হিসেবেই কিন্তু স্কুলের বন্ধু হবে, মানে এর বাইরে আর কিছু নেই। মানে অর্থনৈতিক ওই এবং বাচ্চা ওটাই দেখছে, ওটা দেখে দেখে আমরা বারবার করে এটা দেখেছি যে বাচ্চা ওইটাই ওটাকে স্ট্যাটাস জানছে, স্ট্যাটাস মানে ওটাকে লাইফ জানছে। এবং তাকে যখন আমি অন্য দিকটা দেখাচ্ছি, আমি বাচ্চা কিন্তু অ্যাকসেপ্ট করবে। আমি বাচ্চাদের নিয়ে এটুকু বলবো, বাচ্চার 5 বছরের জন্মদিন আপনি যদি একটা নদীর ধারে গিয়ে করেন তাহলে সে বুঝবে, তাকে সেই বোঝার পরিসরটা করে দিতে হবে, যাতে করে সে বোঝে যে হ্যাঁ ওটাও একটা সেলিব্রেশন, এটাও একটা সেলিব্রেশন। হ্যাঁ, তাকে একটু বোঝাতে হবে, তাকে একটু গল্প বলতে হবে, তাকে একটু জীবনের স্বাদটা নিতে দিতে হবে। আমি একটা দিন একটা খুব স্পেশাল বার্থডে পার্টিতে যাচ্ছি, আমরা ভীষণ মানে এখন এত প্রজেকশনের মধ্যে আমরা থাকি, সেটা বাচ্চাদের পক্ষে তো খুব ক্ষতিকারক বটেই, আমাদের পক্ষেও ক্ষতিকারক। সেই জায়গাটা আইসোলেটই করছে আমাকে। এটা কিন্তু মানে সামাজিক ব্যাধি। এই জায়গাটা আমি যত হালকাভাবেই নেওয়ার চেষ্টা করি, এটা সত্যিকারের সমাধান কিন্তু কিছু নেই। শুধু ছোট ছোট স্টেপগুলো বাবা মা কি নিতে পারেন আমরা শুধু সেটুকুই ধরিয়ে দিতে পারি, এবং সেটা হচ্ছে সোশ্যাল ল্যাডারে বাচ্চাকে মুভ করানো, সমস্ত ধরনের পরিবারের সাথে তাকে পরিচয় করানো, নিয়ে যাওয়া, কথা বলা, এবং নিজেও সেটার মধ্যে তার পরিচিতির পরিধিটাকে বাড়িয়ে তোলা আর কি। এখানে এই জায়গায় যেখানে বারবার বাবা মাদের কথা আসছে, একটা ধরনের বাবা মার উপর একটা পিয়ার প্রেশার তৈরি হয়। যেরকম আমি প্রচুর ওয়ার্কিং লেডির সাথে রয়েছি আর কি, যাদের এই বিভিন্ন রকম বয়সের বাচ্চা রয়েছে। আমি একটা জিনিস দেখেছি, আমার বলাটা অন ক্যামেরা কতটা ঠিক হচ্ছে জানি না, মন খারাপের মা, মানে মারা এক ধরনের এক রকমের মন খারাপ, কারণ অনেক কিছু ছাড়তে হয় তাদের, অনেক রকম শুধু সময় দেওয়ার ছাড়া নয়, তারা নিজের জীবনের সম্ভাবনা, নিজেদের কাজ, নিজেদের অ্যাম্বিশন, নিজেকে সময় দেওয়া আলাদা করে, শুধুই মাত্র অর্থনৈতিক জায়গা থেকে আমি বলছি না, যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে বাচ্চা ওরিয়েন্টেড হয়েই তারা রয়েছেন। তারা কখন তাদের পরীক্ষা, তাদের এর পরের প্রজেক্ট, তারপরে এবং তারপরে যেটা তৈরি হয় যে ও ওইভাবে সময় দিতে পারছে, ও বাচ্চাকে ওই রকম ভাবে ওই ফেসিলিটি দিতে পারছে, আমি পাচ্ছি না। এই যে বাবা মার ক্ষেত্রে দেওয়ার পরেও মনে হচ্ছে যেন যথেষ্ট দেওয়াটা হচ্ছে না, এই যে যথেষ্ট নয়, ফলে আমি হয়তো ছোটবেলায় একটা খুব রেস্ট্রিকশনে বড় হয়েছি, আমি আর বাচ্চাকে রেস্ট্রিকশন দিতে চাইছি না, আমি ছাড়তে চাইছি। এবার কোথায় থামবো বাবা মা বুঝে উঠতে পারছেন না। বাবা মা নিজের প্রতি যত্নশীল হচ্ছেন না। হ্যাঁ, এই যে প্রজেক্ট বলছিলে তুমি, বাচ্চাকে যেন একজন প্রজেক্ট, তাকে তৈরি করার জন্য সম্পূর্ণ ঠেলে দেওয়া, ফলে বাচ্চাটি যখন আরেকটু পরে বড় হয়ে যাচ্ছে, তার জীবনে এক রকমের আইসোলেশন তৈরি হচ্ছে। আইসোলেশনটা খুব মিউচুয়াল আর কি, একটা সময় বাচ্চা, তারপরে বড়রাও ফেস করছেন। এই জায়গায় অভিভাবকদের নিজেদের কিভাবে তৈরি করা উচিত বা কিভাবে দেখা উচিত, এই মানে কাজটাকে না, পেরেন্টিং কাজের খুব একটা এফর্টফুল জব বলে মনে হয় মাঝে মাঝে, এটাকে এফর্টলেসলি, হ্যাঁ, একটা উভয়ের প্রতি ভালোবাসার মধ্যে দিয়ে একটা জিনিস তৈরি হওয়া, এইটা কিভাবে ইচ্ছে কন্ডাক্ট করে পুরো বিষয়টাকে, বা মনটাকে কি করে চালিত করে? দেখো, একটা জিনিস বরাবরই সত্যি ছিল যে বাচ্চাকে আমরা ভাবি যে একটা গাছ আমি লাগিয়েছি, সেটা কোনো একটা সময়তে গিয়ে আমাকে একটা ফল দেবে, সে দেখাশোনা হোক বা একটা বড় চাকরি করবে বা এরকম একটা আমাকে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স দেবে আমাকে একটা। কিন্তু আসলে ব্যাপারটা তো তা নয়। আমি যখন একটা শিশুকে মানুষ করছি, একটা মিউচুয়াল রেসিপ্রোকেশন এবং পারস্পরিক একটা আনন্দ, আমি বাচ্চার আনন্দের সোর্স, আমার বাচ্চাও কিন্তু একইভাবে আমার কাছে একটা আনন্দের সোর্স।
একদম। এই আনন্দটা থাকছে না যখন এই প্রজেক্ট ভেবে ফেলছি। কিন্তু এই যে আনন্দ বলো বা দুটো এক্সট্রিম আর কি, সেখানে একটা জিনিস সবসময় মিসিং, সেটা হচ্ছে বাচ্চার সেলফ এবং মায়ের সেলফ, দুজনের ক্ষেত্রে। মায়ের ক্ষেত্রেই এখনও অবধি মা কথাটাই আসবে আমাদের সমাজে, কারণ যদিও বাবাদের ইনভলভমেন্ট বাড়ছে কিন্তু তবুও সেটা খুবই সংখ্যায় কম। এখানে এবার ধরো একটা মা, সে যদি ওয়ার্কিং মাদারও হয় বা ওয়ার্কিং মাদার নাও হয়, তার জীবনে নির্দিষ্টভাবে আর কোনো স্বপ্ন থাকছে না। এক তো আমাদের ফ্যামিলি স্ট্রাকচার এরকম যে মায়ের মা একবার মা হয়ে যাওয়ার পরে তার জীবনে আর কোনো লক্ষ্য থাকা প্রায় অসম্ভব। হ্যাঁ, কিন্তু যে মা রাখতে চাইছেন লক্ষ্য, বা যিনি রাখেননি, কিন্তু তাকে যখন বলা হচ্ছে, আমরা বলছি যে আপনারা এখন 30, 35, 40, আপনার বাচ্চা মানুষ হয়ে যাবে আপনার 50-র মধ্যে। আজকের দিনে দাঁড়িয়ে 50-55 বছর কোনো বয়স নয়। তারপরে আপনি কি করবেন? তারপরে আপনার মোটো কি, আপনার গোল কি? ধরে নিচ্ছি যে আপনি এই কটা বছর আপনি এর মধ্যেই রইলেন। সেই জায়গা থেকে একটা চেষ্টা আমাদের সবসময় তৈরি হয় একটা মায়ের কিশোরী বেলাকে ফিরিয়ে আনা। আচ্ছা, মনে করিয়ে দেওয়া, যে আত্মবিস্মৃতির কথা হচ্ছিল, তার কিশোরী বেলায় তার কি কি ভালোবাসা ছিল। এমনকি ওয়ার্কিং মাদারদের ক্ষেত্রেও বহু ক্ষেত্রেই এটা দেখা যায় যে সে যে জবটার মধ্যে রয়েছে, সেই জবটাও সে শুধুমাত্র ওই একটা অ্যাকমপ্লিশড, ওই এটা করলাম এবং তার বদলে একটা স্যালারি পেলাম, সেখানে কোনো স্যাটিসফ্যাকশন বলে কিছু থাকছে না। কিন্তু আমাকে নিজের ভেতর থেকে স্যাটিসফ্যাকশন জেনারেট করতে গেলে আমার তো নিজের কাছে নিজের ছোট ছোট গোল থাকবে, যে আমি কি করতে চাইছি, আমি কি পেতে চাইছি, বাচ্চার কাছ থেকে বলো বা নিজের কাছ থেকে বলো। এইবার এই যে আনন্দ, সেই মিউচুয়াল, বাচ্চার কাছ থেকেও আমি আনন্দ পাচ্ছি এবং বাচ্চাকে আমি আনন্দ দিতে চাইছি, এই যে জায়গাটা, সেই জায়গাটা তৈরি করতে গেলে বাচ্চা এবং আমি যদি কিছু কমন কিছু শিখি, এমন একটা কিছু যেখানে আমি আর বাচ্চা একসাথে নাচ করতে যাচ্ছি, একটা যে কোনো কিছু, ফুটবল খেলাও হতে পারে, সেলাইও হতে পারে, বা রান্নাও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেই কাজটা আমরা একসাথে করছি। এবং এটা আমরা সবসময়তেই বাবা মা এবং বাচ্চার কথা বলি, যে উইকলি অন্তত পক্ষে 2 ঘন্টা, উইকলি সপ্তাহে 2 ঘন্টা আমি অ্যাজ এ ফ্যামিলি এমন একটা কিছু করব, যে কাজটা হয় আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি, নয় আমার বাচ্চা আমাকে শেখাচ্ছে, মানে আমরা একসাথে শিখছি, মোদ্দা কথা। হ্যাঁ, এবার এই যে 2 ঘন্টা, এই 2 ঘন্টা থেকে যে আপনার সারা সপ্তাহের রসদটা তৈরি হয়ে যাচ্ছে, এটা খুব কম বাবা আমাকে বোঝাতে পেরেছি এখনো অবধি। কারণ সেই 2 ঘন্টাও যে সময় নিয়ে বলি না আমরা, এবার তুমি বলো যে এরকম পেরেন্ট কি সত্যি আছেন যিনি সপ্তাহে 2 ঘন্টা অ্যাফোর্ড করতে পারেন না? কিন্তু করেন না। এবং আমাদের একটা সামগ্রিক গাইডেন্স আছে, হ্যাঁ করেন, খুব কম সংখ্যক বাবা মা করেন, সামগ্রিক একটা গাইডেন্স আছে যে আপনারা তো নিজেদের মতো করে ভাববেনই, যদি কোথাও মনে হয় যে ভাবার সময়টুকুও নেই, তা আমরা একটা এই করা যেতে পারে, এই কাজগুলো আমরা করতে পারি, একদম ছোট স্তর থেকে শুরু করে এইগুলো করতে পারি। এবার কি হয়, যতক্ষণ এই কনভারসেশনের মধ্যে তারা থাকছেন তখন করেন, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছেন তারা আবার সেই জীবনে ঢুকে পড়ছেন। এটার জন্য না একটা তাগিদ প্রয়োজন হয়। আমাদের ইচ্ছের বইতে তাগিদের তাকত বলে একটা আছে, আর্টিকেল আছে আর কি। তো ওই তাগিদ যে বাবা মায়ের মধ্যে আছে, কাদের মধ্যে তাগিদ আছে জানো, মানে যাদের একটা ট্রমাটাইজড পাস্ট আছে, আচ্ছা, যারা সেই ট্রমাটা থেকে পালাতে চাইছেন। তুমি যেটা বলে যে আমি রেস্ট্রিক্টেড হয়েছি, আমি রেস্ট্রিকশন দেব না, এটা কিন্তু ট্রমা। সে যখন বলছে যে আমি রেস্ট্রিকশন দেব না, এটাও ট্রমা রেসপন্স। তাকে যদি ট্রমা রেসপন্স থেকে বেরোতে হয়, তাহলে তাকে ওই পাস্ট ঘটনাটা থেকে পুরো বেরোতে হবে, যে আমার বাবা মা রেস্ট্রিকশন দিয়েছেন, আমি রেস্ট্রিকশন দেব না, আমি আমার সন্তানকে কিভাবে মানুষ করব, সেটা আমি আমার ইন্ডিপেন্ডেন্ট ভিজুয়ালাইজেশন ফিলোসফি থেকে তৈরি করব। আমার দর্শনটা আমার দর্শন হবে, আমার বাবা মায়ের প্রতি কোনো রেসপন্স রিয়াকশন নয়। এই জায়গাটা তখন তৈরি হবে না, এটা একটা তাগিদ। দ্বিতীয়ত, যে বাবা মা যে কোনো ধরনের, যে কোনো মানে অনেক সময় তো সিঙ্গেল মাদারদের ক্ষেত্রেও দেখা যায়, বা ফ্যামিলির মধ্যেও তারা কোনো একটা ট্রমা থেকে পালাতে চাইছেন, ফলত মানে পালাতে চাইছেন বা সেরে উঠতে চাইছেন, হিল করতে চাইছেন মূলত যারা, তারা কিন্তু তাদের টার্গেটে স্থির থাকেন। আচ্ছা, তাদের স্বপ্নটাকে কখনো ভুলতে পারেন না, কারণ তারা তো জানেন তারা কোথা থেকে আসছেন। তারা যখন একটা স্বপ্ন দেখেন, তখন তারা মানে সেটাকে সাকার করার চেষ্টা করেন ফুল এফোর্ট দিয়ে। সেখানে কিন্তু আর এই পারস্পরিক আনন্দে কোনো বাধা থাকে না,
মানে মায়ের বা বাবার একটা নিজস্ব আনন্দের জগৎ রয়েছে, বাচ্চার একটা আনন্দের জগৎ রয়েছে, তারা মিউচুয়ালি পরস্পরের থেকে রসদ নারিশমেন্ট সংগ্রহ করছে। এই জিনিসটা কিন্তু মানে আমি এটা করে নিজে ফল পেয়েছি এবং অন্য যারা এসেছেন প্রসেসটার মধ্যে তারাও ভালোই করছেন বলে দেখেছি, কিন্তু সংখ্যাটা খুব কম। এখানে আমি একটা জায়গা একটু জেনে নিই, আমরা একদম এপিসোডের খুবই শেষে চলে এসেছি। সেটা হচ্ছে তুমি বলছিলে তুমি একটু বয়েজ স্কুলে রয়েছো, যেখানে হয়তো একটি এফেমিনেট বাচ্চাকে আলাদা করে দাগিয়ে দেওয়া হচ্ছে। এই যে জেন্ডার রোল, আমরা ইচ্ছের একটা এক্সপেরিমেন্টের কথা শুনছিলাম যে মেয়েদের কি কি করা উচিত বা ছেলেদের কি কি করণীয়, এই জাতীয় বোধ একটি বাচ্চার মধ্যে কি কিভাবে তৈরি হচ্ছে নিশ্চয়ই তার চারিপাশ থেকে, এবং তাদের কি কি ধরনের গঠন তৈরি হচ্ছে মানসিকভাবে, এইটা একটা জায়গা। আরও একটা জায়গা সেটা হচ্ছে এই এখনকার পরিস্থিতিতে একটি বাচ্চাকে এই যে গুড টাচ, ব্যাড টাচ, হুইচ ওয়ান ইজ সেফার, কোনটা সেফ নয়, এই বিষয় সম্বন্ধে প্রথম থেকেও এই খোলামেলা আলোচনা, এবং বাচ্চার মধ্যে যদি কখনো কোনো প্রশ্ন তৈরি হয় তা যেন সে সরাসরি তার অভিভাবককে করে উঠতে পারেন এবং বাবা মারা খুব সহজভাবে তাকে উত্তর করতে পারেন। এই জায়গাটার যে ব্রিজিং, কারণ অনেক বাবা মারই অনেক রকম ইনহিবিশন থাকে, তারা বলে উঠতে পারেন না, তারা জানেন না কি করে কথা বলবেন, কি ধরনের উদাহরণ দেবেন। এই জায়গাটাকে তোমরা কি করে অ্যাড্রেস করো, এবং ওই এক্সপেরিমেন্ট একটু শুনবো যে কি ধরনের বিষয় উঠে এসেছিল এই তোমাদের ওই এক্সপেরিমেন্টের ব্যাপারে। এটাই ছিল যে আমরা উলট পুরাণ বলে একটা সেশন করিয়েছিলাম, যেখানে একটি বই দস্যিমের রূপকথা, সেই বইয়ের যে গল্পগুলো, সেখানে সমস্ত গল্পগুলোকেই উল্টো জেন্ডার রোলে দেখানো হচ্ছে, যেখানে রাজপুত্র রান্না করছেন বা রাজকন্যা এক্সপিডিশনে যাচ্ছেন। হ্যাঁ, তো সেই বইটার কিছু গল্প পড়তে গিয়ে সেশনে একটা, সেখানে আমরা মানে আমি জিজ্ঞাসা করি বাচ্চাদেরকে যারা উপস্থিত ছিল, অনলাইন প্রায় 16-17 জন বাচ্চা ছিল, যে তোমরা, তারা খুব ছোট, মানে 6 বছরের বাচ্চাও আছে, 12 বছরের বাচ্চা, 6 থেকে 12 মোটামুটি এজ গ্রুপ ছিল। তোমরা কিভাবে, তোমরা কি দেখো যে ছেলে বা মেয়েরা আলাদা? যদি দেখো তাহলে কি দেখো, কোনটা কোনটা আলাদা? তো ওরা প্রাথমিকভাবে এগুলো বলে, মানে ছেলেরা কি পড়ে, মেয়েরা কি পড়ে, কাজ, প্রাত্যহিক যে কাজ, মানে বাবা মাঝে মাঝে রান্না করে সেটা বলছে, মা রোজ রান্না করে সেটাও বলছে। সেখান থেকে গল্পে বা সিনেমায় যে ছেলেদের এবং মেয়েদের ভূমিকা, মানে ওরা না এগুলো পড়েছে, মানে রাজা সিংহাসনে বসেন এবং রানী পা ধুয়ে দেন জল দিয়ে। হ্যাঁ, এই ব্যাপারটা আর কি। রানীর কাজটা প্রায় দাসীর এবং রানীর কাজটা প্রায় একই ধরনের আর কি, এবং সুয়োরানী দৌরানীর যে পার্থক্য, কি ধরনের কাজ করলে সুয়োরানী হওয়া যায়, কি ধরনের কাজ করলে, কি ধরনের মানসিকতা হলে দৌরানী হয়ে যায়, এই জায়গাটা। এবং ধরো খুব বেশি দূর যেতে হয় না, বুদ্ধহুতুম এত বছর ধরে চলে আসছে, যেখানে রাজার 7টা রানী, সেখানে 5 রানীর, প্রথমত রাজার 7টা রানী, এবং দ্বিতীয়ত সেই তার মধ্যে 5 রানীর যখন সন্তান হচ্ছে পুত্র সন্তান, এবং বাকি 2 রানীর যখন হচ্ছে না, তাকে রাজা বিতাড়িত করছেন, ছুড়ে দিচ্ছেন এরকম বিতাড়িত করছেন। এই জিনিসগুলো তো দেখে, তো ওরা এই পার্থক্যগুলো লিখেছিল যে, এবং আমি চাইছিলাম যে বিষয়টাকে আনলার্ন করাতে, যে ওরা যেটা শিখছে আগে তো জানবে যে আমি কি কি শিখেছি। সেখানে ছেলেদের গয়না পরা বারণ, ওরা ওদের মতো করে যেগুলো দেখছে সেটা বলতে গিয়ে আবার নিজেরাই প্রতিযুক্তি দিচ্ছে, কই ঠাকুররা তো সবাই গয়না পরে, বিশ্বকর্মা ঠাকুর দেখি তখন, মানে সবে ওই সময়টা চলছে আর কি, বা কার্তিক ঠাকুর, গণেশ ঠাকুর, সবাই তো বেশ গা ভর্তি গয়না পরেন, তো ঠাকুররা যখন গয়না পরেন তখন তো কেউ ওদেরকে বাজে কথা বলে না। তাহলে একটা ছেলে যদি গয়না পরে তাহলে তাকে কেন বাজে কথা বলবে, তাকে কেন হাসবে তার কথায়? এইটা একটা উঠে এলো। এই মানে কথাগুলো বলতে গিয়ে অনেক ধরনের, মানে স্কুলে 12 বছরের যে মেয়েটি ছিল সে বলছে স্কুলে, মানে ও আর্মিতে যেতে চায়, এবং ওর বন্ধুরা, পুরুষ ছেলে বন্ধুরা ওকে বলেছে মেয়েরা আর্মিতে যায় নাকি, কি বলছিস তুই এ সমস্ত। বা আমি নিজের মেয়ের, আমার মেয়ে খুব দুরন্ত, লাফ দিয়ে পড়ছে, তাকে প্রায় তার বয়সী একটু বড় ছেলে বলছে এই মেয়েরা অত দূরে ওখান থেকে লাফ মারে না। আচ্ছা, হ্যাঁ, এই যে জিনিস ওর তো সেটা বসে গেল মনের মধ্যে, যে কেউ একটা বললো, এবং ওর সাথে যেহেতু আমার কথাবার্তা হচ্ছে, ও সেটাকে পরে বলবে যে মা এটা বললে এটা কিরকম কথা। এবার ছোটদের দিক থেকে যখন দেখছি তখন বোঝা যাচ্ছে আসলে যে আমাদের এই জেন্ডার রোলগুলো এখনো কতটা গভীরে ঢুকে আছে।
এবং কত ছোটবেলা থেকে সেই বোধগুলো আমাদের মধ্যে তৈরি হচ্ছে, ফলে পরবর্তীতে তারই একদম। ওটা কিভাবে দেখছি জানো, যে আমি আমার বাবাকে নেল পালিশ পরিয়ে দিই, আমার বাবা সেই নেল পালিশটা পরেই থাকে। আমি বাবা যখন পরে থাকে, তখন যখন অন্য কেউ আসে বাড়িতে, পিসেমশাই মেসোমশাই, তখন সেটা নিয়ে তারা হাসাহাসি করে। ওরা কেন হাসাহাসি করে? বাবা তো যখন পরে বাবা কিছু বলে না, বাবা পরে, কিন্তু অন্যরা হাসাহাসি করে, মানে এটা ভালো নয়, এটা কেন করে, এইরকম বিভিন্ন আলোচনা। এবং তারপরে আমরা প্রতিটা জিনিসকে আস্তে আস্তে আস্তে, না দুটোই করতে পারে, দুজনেই, যেটা ভালো সেটা উভয়েই করতে পারে, এবং যেটা খারাপ সেটা উভয়েরই করা বারণ, বা করলে এই ক্ষতি হতে পারে, এই জায়গাটা ওরা সুন্দরভাবে, আমার কাছে এটা খুব মানে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল ওই দিন। ওই সময় আমি পড়েছিলাম তোমাদের এই কাজটা নিয়ে। আর এই গুড টাচ বা ব্যাড টাচ, এই বিষয়টা নিয়ে তোমরা কিভাবে? এটা নিয়ে আলাদা করে সেশন হয়েছে, এবং বইতেও আলাদা করে আলোচনা করা রয়েছে, যে আমাদের একটি ধারণা মনোসিন্দুক, মেমোরি রিজার্ভয়ার, আমরা একটা শিশুর মনের যে সিন্দুক, সেখানে কোন কোন মেমোরিজ রাখার কথা ভাববো, আর চেষ্টা করব কোন কোন মেমোরিজ তার ইরেজ করে দিতে বা না তৈরি হোক। এটা সেখানে অ্যাবিউজ একটা বড় জায়গা, সব ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ, সাইকোলজিক্যাল অ্যাবিউজ এবং ফিজিক্যাল অ্যাবিউজ। তো সেখানে যখন একটা বাচ্চাটিকে গুড টাচ বা ব্যাড টাচ শেখানো আসলে খুব একটা মুশকিল নয়। 5-6 বছরের বাচ্চাকে যখন আমি বলে দিচ্ছি, যখন যেটা সমস্ত ধরো আলোচনাতেই এখন আসে, অনেক স্কুলেও এখন গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে, সেই বাচ্চাটি শিখে যাচ্ছে, সে বলছে। কিন্তু আমরা যেখানে পিছিয়ে রয়েছি আমার মনে হয়, সেটা হচ্ছে যে আমরা আমাদের অভিজ্ঞতাগুলোর কথা ওদেরকে জানাচ্ছি না। এটা এক ধরনের দ্বিচারিতা। পারিবারিক যে বৃত্ত, সেই পারিবারিক বৃত্তে প্রায়শই বিভিন্ন ধরনের অ্যাবিউজার তো লুকিয়ে রয়েছেন। অভিভাবক হিসেবে, বাবা এবং মা হিসেবে, আমার কাছে প্রাথমিক কর্তব্য হচ্ছে বাচ্চাটিকে 7-8 বছর, 8 বছর ধরে নিচ্ছি, অন্ততপক্ষে 8 বছরে গিয়ে চিনিয়ে দেওয়া যে তোমার পরিবারে এই মানুষটি অ্যাবিউজার। আচ্ছা, এইটা অনেকে সহমত হন না, অনেকেই বলেন এটা কি করে সম্ভব। কিন্তু একটা বাচ্চাকে যদি আমি না বলতে শেখাতে চাই, সেক্ষেত্রে ওকে না এর কারণটা জানতে হবে, আমি কেন না বলছি। সেক্ষেত্রে তাকে জানতে হবে যে এই যে অ্যাবিউজার, আমি চিনলাম অ্যাবিউজারকে, সে কাকে কিভাবে আঘাত করেছে। আমি 8 বছর 9 বছরের বাচ্চার সাথে এই বিষয়ে কথা বলতে আগ্রহী, এবং আমি চাই এই কথা হোক। মা বলুন, বাবাও বলুন, এবং এটা না বলে থাকতে পারছি না আর কি। অ্যাবিউজ নিয়ে আমাদের একটা সময় এই পরিস্থিতির সাপেক্ষেই কথা হচ্ছিল, বেশ কয়েকটা সেশন হয়েছে। 40, 45, 50 বছরের পুরুষদের মুখ থেকে যে ধরনের অ্যাবিউজের কথা উঠে এসেছে তাদের শৈশবের, ইটস অ্যালার্মিং। মানে শুধুমাত্র তারা একটা বলার প্ল্যাটফর্ম পাচ্ছেন না বলে বলেননি। এবং অদ্ভুত বিষয়টা হচ্ছে, আমরা তো জানি না কে কখন ভিকটিম আর কে কখন মানে উল্টে যাবে কখন ভূমিকাটা। স্কুলেও কথা বলতে গিয়ে দেখেছি, ধরো একটা শিশু, সে 7-এ পড়ে, সে বাড়িতে অ্যাবিউজড হচ্ছে। কিভাবে অ্যাবিউজড হচ্ছে? তার বাবা মাই সেটাকে নর্মালাইজ করছেন, বলছে ওই কাকুরা ওরকম একটু হাত দেয়, কোনো অসুবিধা নেই। ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে এটা আরো বেশি হয়ে যাচ্ছে আমার মনে হয়। মানে আমরা মেয়েদেরকে গোপন করতে শেখাই, কিন্তু অন্তত পক্ষে শেখে যে সেটা খারাপ কাজ, তুমি গোপন করে যাও। কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটা খারাপ কাজ বলেই মনে করা হয় না। পুরুষের মানে যৌনাঙ্গে হাত দেওয়াটা পরিবারের অনেক নারী এবং পুরুষের কাছেই অধিকার, ওরা একটু ওরকম করে। এবং বাচ্চাটি, মানে ক্লাস 7-এর যে বাচ্চাটির কথা বলছিলাম স্কুলে, সে আমাকে যখন বলছে যে ম্যাম এটা তো খারাপ বলে আমি জানি না, আমি তোর সাথে মজা করছিলাম, আমার কাছে কোনো উত্তর নেই। বলো যে আমার পিসেমশাই আমার সাথে এটা করেছে, এটা যে খারাপ কাজ আমি কি করে জানবো? এবং সে যখন বলছে, এবং 6-এর যে বাচ্চাটি অ্যাবিউজ তার দ্বারা, তাদের সাথে একসাথে বসিয়ে কথা বলছি, মানে সবাই আরও রয়েছে, তারাও রয়েছে, তাদেরকে যখন বলছি যে এটা ভুল, এটা অন্যায়, যে আমি বাড়িতে গিয়ে বলবো, আমি একটা গ্রামের স্কুলে পড়াই, সে মানে এই ঘটনা থেকে আমি সেখানে কোন জায়গায় চলে যেতে পারি বুঝতে পারছো? মানে এটার একটা বিস্তৃত ইতিহাস, এবং এমন ইতিহাস যে আমি অফিসিয়ালি স্কুলে সেই কাজটা করতে পারিনি। আরও ঘটনা ছিল, সেগুলোতে আমি যাচ্ছি না। এবার আনঅফিসিয়ালি করেছি, অফিসিয়ালি করতে পারিনি। এবার এই যে পারিবারিকভাবে যখন অ্যাড্রেস হচ্ছে, যে আমাদের যে সেশনের কথা বলছিলাম, যারা সেন্সিটাইজড পুরুষ, যারা পরবর্তীতে কথোপকথনের মধ্যে এসছেন,
তারা যত বলবেন তত আমরা শেষ অবধি মেন্স রাইট নিয়ে কাজ করতে পারবো, শেষ অবধি আমরা ওই জায়গাতে আসতে পারবো যে ওই যে যিনি ভিকটিম ছিলেন, এই যে ছোট, সে তো ছোট বলে বলছে ভিকটিম ছিল, সে অ্যাবিউজার হয়ে গেল। এবার ধরো আরও অসংখ্য পুরুষ কিন্তু ওই অ্যাবিউজড হতে হতে একটা সময়কে সেলফ ডিফেন্সের মধ্যে নিয়ে আসছে প্রতি আক্রমণকে। সবসময় সেটা অ্যাবিউজ নয়, সেটা কোনো সময় ভার্বাল আঘাত করা, শুধু যে মানে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা, সেটা তার সেলফ ডিফেন্স। তুমি যখন একটা শিশুর, আমরা তো বড় হওয়াটা দেখছি 7, 8, 9, 10 কীভাবে সেই বাচ্চাটা যে অ্যাবিউজড হচ্ছিল সে নিজেকে প্রোটেক্ট করতে শিখে অপরকে আক্রমণ করতে শিখে গেল। চাপতে চাপতে তখন মনে হবে যে আমি ওই অ্যাবিউজের জায়গাটা যদি বন্ধ না করি তাহলে আমি কি করে অ্যাবিউজারকে বন্ধ করব। মানে আমাকে তো পিরামিডের শেষ স্তর অবধি আসতে হবে। আমি তো শুধু ওই ধর্ষণ এবং ধর্ষণের শাস্তি, মানে আমরা একটা খুবই বিতর্কিত লাইভ করেছিলাম যে যদি রাষ্ট্র ধর্ষকের শাস্তি না দেয় বা রাষ্ট্রই যদি মানে দেখে ধর্ষণকে, তাহলে সেই যদি ধর্ষক হয় তাহলে প্রতিটি পরিবারের মধ্যে আমরা ছোট 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 ধর্ষককে প্রতিপালন করছি, কারণ আমরাও তো দেখছি অ্যাবিউজটা। এমন কোনো পরিবার পশ্চিমবঙ্গে আছে যে পরিবারে আমি কোনো না কোনো একটা অ্যাবিউজারকে গোপন করে রাখছি না? একটিও পরিবার নেই। প্রতিটি এক্সটেন্ডেড ফ্যামিলি তুমি যদি দেখো, কোথাও না কোথাও একজন করে অ্যাবিউজার লুকিয়ে আছেন এবং তাকে এক্সপোজ করা হচ্ছে না। ফলত আমি তো আসলে প্রতিপালন করছি। আমিও কিন্তু ওই রাষ্ট্র যে ভূমিকায় আছে খুব স্মল স্কেলে, আমি সেই ভূমিকাই পালন করছি। তো এটা খুবই মানে এমন একটা বিষয় যেটা নিয়ে আলোচনা মানে আলাদা একটা পৃথক ক্ষেত্র আর কি। পরবর্তীতে কখনো এই বিষয়ে আলোচনা করবো, কারণ আমার এটা নিয়ে অভিজ্ঞতা ভালো নয় এক কথায়। তো কথা বলা সবচেয়ে বেশি জরুরি, কমিউনিকেশন, যে কোনোভাবে কথা বলার বৃত্তে নিয়ে আসা বাচ্চাকে, কোথাও না কোথাও তাকে সেই কমফোর্টটা দেওয়া যাতে করে সে কথাটা বলতে পারে অন্তত, এবং আলোচনাটা উভয়ত হোক আর কি, অভিভাবকের পক্ষ থেকেও এবং বাচ্চাটির পক্ষ থেকে। যে অভিভাবক যদি নিজের কথাটা বলেন তাহলে বাচ্চার সাথে কথা বলাটা অনেক সহজ হয়ে যায়। তনুশ্রী, আমরা একদম শেষে, আমরা ইচ্ছের পরবর্তী কি পদক্ষেপ, মানে কিভাবে ইচ্ছে নিজের এই কাজটাকে আরো পৌঁছে দিতে চাইছে, ভবিষ্যতে কি পরিকল্পনা তোমাদের? একদম মানে একটা শুরুর কথা থেকে শুরু করব যে আমরা ইচ্ছে যখন শুরু করি তখন এটা ভেবেছিলাম যে আমার মাথার মধ্যে সবসময় এটাই হন্ট করতো যে আমি যখন একটা শিশুর জন্ম দিচ্ছি তার 2.5 দিনের মাথায় BCG ভ্যাকসিন হচ্ছে, তারপরে পরপর যাবতীয় তার যত ভ্যাকসিনেশন হচ্ছে সমস্তটাই হচ্ছে শরীরকে কেন্দ্র করে। আমরা যাবতীয় যা পুষ্টির কথা বলছি সেই সমস্ত পুষ্টি হচ্ছে শরীরকে কেন্দ্র করে, অথচ সেই শরীরের মধ্যেই আমার একটা মন বলে অংশ তৈরি হচ্ছে। সেই অংশটা ইমিউনিটির দিক থেকে বলো বা নিউট্রিশনের দিক থেকে বলো, সেটা কখনোই আসছে না, পাচ্ছি না আমরা। তো সাইকোলজিক্যাল ম্যালনিউট্রিশন, আমরা সেই ঘাটতিটা কিভাবে মেটাবো? একটা ম্যালনিউট্রিশন তৈরি হচ্ছে। সাইকোলজিক্যাল ইমিউনিটি, আমরা কোনো না কোনো জায়গায় সাইকোলজিক্যাল হেলথ নিয়ে কথা বলছি, কিন্তু সেটা তো যখন আমি অসুস্থ হচ্ছি সাইকোলজিক্যালি, মানসিক কোনো অসুস্থতা আসছে, তখন আমি মন নিয়ে কথা বলছি। কেন শুরু থেকে নয়? কেন অসুস্থ হওয়ার আগে আমি যদি জিম করতে যাই, আমি যদি সাঁতার কাটতে যাই, আমি যদি হাঁটতে যাই, সঠিক ডায়েট আমি ফলো করি, সেক্ষেত্রে মনের ক্ষেত্রে কেন নয়? মনের ক্ষেত্রে কেন আমি সেই প্রপার যত্নটা নেব না, যাতে করে আমি একটা সঠিক সুন্দর মনের হদিশ পেতে পারি? এই জায়গা থেকে ইচ্ছের উৎপত্তি, এবং তারপরে আস্তে 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 বিভিন্ন দিক যুক্ত হয়েছে, এবং এখন আমি এবং অরিজিৎ এবং ইচ্ছের যারা অংশ হয়ে রয়েছেন তাদের প্রত্যেকের আলাদা আলাদা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। যেমন ধরো মানে অরিজিতের দিক থেকে মাঠে ময়দানে, মাঠের যে বিষয়টা, ইচ্ছের একটা বড় বিষয় এখানে। স্কুলিংয়ের কথা বলছি না, স্কুলের ভেতরে ঢোকা। দেখো বিভিন্ন স্টেটে এটা মাঠে ময়দানের যে পুরো বিষয়টা, কেন স্কুলের ব্যাপারটাই বা কেন, যে যখন একটা বাচ্চা যখন একটা স্কুলে যাচ্ছে, অন্যান্য স্টেটে, বেশিরভাগ স্টেটেই কোনো না কোনো একটা স্পোর্টস কেন্দ্রিক একটা অল্টারনেটিভ এডুকেশন সিস্টেম আছে, একটা কনভেয়ার বেল্ট আছে, যেখানে তুমি প্রবেশ করলে তোমার যে ট্যালেন্টটা আছে সেটা একটা জায়গায় পৌঁছে যেতে পারে। পশ্চিমবঙ্গে নেই। পশ্চিমবঙ্গে স্পোর্টস মানে লাস্ট অপশন হিসেবে আছে, বা তাও নেই। তো আমরা চাইছি ইচ্ছের দিক থেকে এক তো তাদের সাইকোলজিক্যাল হেলথের আমরা যত্ন নেব, এবং অর্থনৈতিক যে বৈষম্য বাচ্চার মধ্যে তৈরি হচ্ছে যা প্রতিটা জিনিস রয়েছে সেগুলো অ্যাড্রেস করব। পরিবেশ সংক্রান্ত বিষয়ে বাচ্চার সচেতনতা বাড়াবো, কিভাবে ওদের পানীয় জল আমরা শেষ করছি, ওদের মানে ভবিষ্যৎ প্রজন্মের মাটি
ফসল খাদ্য আমরা নষ্ট করছি, ওরা আগে জানবে আমরা নষ্ট করেছি, তারপর ওরা নিজেদেরটা তৈরি করতে শিখবে। এই মানে স্বচ্ছতা থাকবে ওদের মধ্যে। এবং এই প্রতিটা জিনিস অ্যাড্রেস করার জন্য আমাদের যেমন আলাদাভাবে অনলাইন সেশন হচ্ছে, অফলাইন সেশন হচ্ছে, আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপে আলাদা আলাদা আলোচনা চলছে। তার মধ্যে বই দল, একটা বই নিয়ে আমাদের একটা সম্পূর্ণ সেপারেট, মানে বাচ্চাকে যাতে বইমুখী করা যায় সেটা সম্পূর্ণ একটা চেষ্টা রয়েছে, সেগুলো চলছে। পুরো বিষয়টাকে আমরা একটা সিস্টেমের মধ্যে আনতে চলেছি এবং আনছি কিছুটা অর্থে, বিভিন্ন স্কুলগুলোকে টার্গেট করে। আচ্ছা, যে সমস্ত স্কুল আগ্রহী, অবশ্যই সরকারি এবং বেসরকারি যে কোনো স্কুল, সেই স্কুলগুলোকে অ্যাড্রেস করা, যেখানে স্কুল কর্তৃপক্ষ চাইছেন এই সমস্ত বিষয়ে কথা হোক। আমরা সেখানে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের সেশন এবং বড়দের সাথে বড়দের সেশন, প্যারেন্টস সেশন যেটা, এবং স্কুল এমন একটা জায়গা না যেখানে আমরা বাচ্চাকে পাচ্ছি, প্যারেন্টকে পাচ্ছি, আবার টিচারকেও পাচ্ছি, শিক্ষককেও পাচ্ছি। ফলত সমাজের বেশিরভাগ স্তরটাই কিন্তু আমরা ওখান থেকে মানে উঠে আসছে, যে আগামী প্রজন্ম। এইটা আমাদের প্রাথমিক জায়গা রয়েছে। স্কুলগুলোতে বিভিন্নভাবে ওয়ার্কশপ করানো, নিজেদের যে ওয়ার্কশপগুলো হচ্ছে আমাদের অনলাইন হয়, অফলাইন হয় এবং অফ সাইট আমরা বাইরে যাই, মানে পাহাড়ে, নদীর ধারে, বিভিন্ন জায়গায় 2-3 দিনের ক্যাম্পিং বলো বা থাকা বলো, একসঙ্গে থেকে একটা ওই কমিউনিটি যাপন, একটা বৃত্তকে যাপন করা, যে একসঙ্গে থাকতে গেলে ব্যক্তি আমির সাথে সমষ্টিগতভাবে আমার যে অবস্থান, সেই অবস্থানটাকে একবার ঝালিয়ে নেওয়া, সেই কমিউনিটিটা তৈরি করার আমরা চেষ্টা করি। এবং যাতে করে সেটা ওই সুপারফিশিয়াল না হয়, যে 2 ঘন্টা একটা মানুষের সঙ্গে যখন দেখা হচ্ছে আমি তার সাথে একটা আপাত ব্যবহার করতে পারি, কিন্তু একটা মানুষের সাথে যদি আমি 3 দিন থাকি তাহলে আমার আমিটা অনেকটা বেশি বেরিয়ে আসে। তো সেই জায়গাগুলো আমরা প্রতিনিয়ত সেই বিভিন্ন বিষয় নিয়ে কাজ চলছেই। আর একটা জিনিস হচ্ছে লেখা, মানে ফেসবুকে লেখা, বই লেখা। একটা পার্ট এসছে হাত বাড়ালে ইচ্ছে, যেটা মূলত প্যারেন্টিং গাইড বলা যেতে পারে। এরপর আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে, বাবা মা হন বা না হন, একটা মানুষের নিজস্ব এমন অনেক ইস্যুস থাকে যেগুলো সবসময় সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টের প্রয়োজন পড়ে না। সেই বিষয়গুলো নিয়ে যে কাজ হচ্ছে, সেটা নিয়ে হাত বাড়ালে ইচ্ছের 2য় খণ্ড বই আসতে চলেছে, সেখানেও বিস্তৃত আলোচনা থাকবে। এবং যে কোনো মানুষ যে কোনো সময়তে, আমি সবসময় বলি, ব্যক্তিগত নাম্বারটি দেওয়া থাকে আমার সবসময় সোশ্যাল মিডিয়াতে, প্যারেন্টিং সংক্রান্ত সমস্যায় নিজস্ব কোনো, ধরো ডোমেস্টিক ভায়োলেন্স বা বাচ্চার এমন একটা পরিবেশে বাচ্চাকে মানুষ করতে বাধ্য হচ্ছি, যে পরিবেশে আমি বাচ্চাকে মানুষ করতে চাইছি না, ওই পরিবেশে আমাকে থাকতে হবে, তারপরেও আমি কি করে বাচ্চাকে গাইড করব, এই জাতীয় বিভিন্ন সমস্যা, ফোন বলো, সোশ্যাল মিডিয়া বলো, ব্যক্তিগত পরিচিতি বলো, যে কেউ যে কোনোভাবে মানে হাত বাড়ালেই হাতটা বাড়াতে হবে, শুধু পাওয়া যাবে, এইটুকুই। অনেক ধন্যবাদ তনুশ্রী, অনেক ভালোবাসা তোমাদের এই কাজকে সত্যিই সাধুবাদ জানাচ্ছি। ভাবনাঘরের প্রত্যেকটা দর্শকের কাছে আমাদের একান্ত অনুরোধ রইল যে যদি সত্যিই কখনো এরকম মনে হয় একা হয়ে পড়ছি বা কিছু ভাগ করে নেওয়ার দরকার আছে, ভাবনাঘর এবং ইচ্ছে দুজনেই আপনাদের পাশে থাকলেন। আমাদের একটা ছোট্ট অনুরোধ রয়েছে, আমাদের চ্যানেলে জয়েন বাটনটি চলে এসেছে। আমাদের এই চ্যানেলটির কাজ নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক যে প্রয়োজন তা আমরা আমাদের বন্ধুর কাছ থেকেই চেয়ে নিতে পারি। আপনারা যদি এই জয়েন বাটনটিতে জয়েন করেন তাহলে ভাবনাঘরের কাজ আমরা আরও ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো। ভালো থাকবেন সকলে।